তো ভাই আজকে হচ্ছে 3 জানুয়ারি 2025। নতুন বছরে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস। তো আজকে আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 78তম ক্লাস এবং সাক্ষ্য আইনের নবম ক্লাস। আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের ধারা 56 থেকে। তো সাক্ষ্য আইনের 56 থেকে 58 ধারা পর্যন্ত যে অধ্যায়টা আলোচনা করা হয়েছে সেখানে আসলে বলা হয়েছে যেসব ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই, ফ্যাক্টস হুইচ নিড নট টু বি প্রুভড। সাধারণত আমরা যখন কোনো বিষয় আদালতে উপস্থাপন করি, দালিলিক বিষয় হোক বা মৌখিক বিষয় হোক, আদালত সেইটা আমরা বলার সাথে সাথেই কিন্তু আদালত সেটা বিশ্বাস করবে না। আদালত বলতে পারে যে আপনি এটা প্রমাণ করেন। ধরেন একটা দলিল আমরা উপস্থাপন করলাম, তখন আমরা পড়ছিলাম যে দলিল উপস্থাপন করলে আদালত বলতে পারে যে দলিলের বিষয়বস্তু প্রমাণ করুন। তখন আমার দলিলের বিষয়বস্তু প্রমাণ করা লাগবে ওই যে প্রত্যয়নকারী সাক্ষীর স্বাক্ষর দ্বারা, বা সে যদি বেঁচে থাকে তাহলে স্বয়ং তার উপস্থিত হয়ে প্রমাণ করতে হবে। কিন্তু কিছু কিছু বিষয় আছে আমাদের সাক্ষ্য আইনে, যে বিষয়গুলো আপনি যদি আদালতে উপস্থাপন করেন তাহলে আদালত এগুলা প্রমাণ করতে আপনাকে বলবে না। আদালত ধরে নিবে এই বিষয়টা প্রমাণিত। আদালত ধরে নিবে কি এই বিষয়টা প্রমাণিত। মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে ধরেন মাথায় আমি যদি আপনাদের হিন্দু ধর্মাবলম্বীদের উদাহরণ দেই, যে মহিলা একজন আসছে, ওনার মাথায় ধরেন সিঁদুর নাই, এখন উনি বিবাহিত হতেও পারে আবার কি নাও হতে পারে, কিন্তু যার মাথায় সিঁদুর আছে তার মানে আদালত প্রাথমিকভাবে ধরে নিচ্ছে কি সে বিবাহিত। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আদালত কিছু কিছু বিষয় আছে যে বিষয় আদালতে উপস্থাপন করলেই সেই বিষয়গুলো আদালত ধরে নিবে, এটা যথাযথভাবে প্রমাণিত, এটা যে উপস্থাপন করেছে তাকে আর আলাদা করে প্রমাণ করতে হবে না। তো দেখেন আমরা একটু পড়ি যে সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো সকল প্রাসঙ্গিক বিষয় বা বিচার্য বিষয় সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে। কিন্তু এই সাধারণ নিয়মের গোলদান 3টি ব্যতিক্রম আছে। এখন আপনি যদি বলেন যে স্যার এই 3টা ব্যতিক্রম কত ধারায় বলছে, 3টা ব্যতিক্রম কোনো ধারায় বলে নাই। এটা আমরা ভাগ করছি যে 3 ধরনের বিষয় আছে, এই ধরনের বিষয় আদালতে সাক্ষ্য দিয়ে প্রমাণ করা লাগে না। তো প্রথম যেটা দেখেন, 1 নাম্বার বিচারিক দৃষ্টিগোচর বিষয়সমূহ, ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিসেবল। ধারা কত? 56। কিছু কিছু বিষয় আছে যা বিচারিক ভাবে দৃষ্টিগোচর, মানে আমাদের 56 ধারায় বলা আছে যে সকল বিষয় বিচারিক দৃষ্টিগোচরে নিবে তা প্রমাণ করা লাগবে না। এখন কোন কোন বিষয় বিচারিক দৃষ্টিগোচরে নিবে সেটা আমরা বিস্তারিত পরে পড়তেছি, বাট আমরা এটা জানলাম যে যে সকল বিষয় বিচারিক দৃষ্টিগোচরে নিবে তা কি প্রমাণের প্রয়োজন নেই। তারপরে দেখেন স্বীকৃত বিষয়সমূহ, ফ্যাক্টস অ্যাডমিটেড। ধারা কত? 58। স্বীকৃত বিষয়সমূহ অর্থাৎ যখন একজন একটা মামলা করছে, ধরেন বাদী মামলা করছে যে আমি দখল চাই আর মধ্যবর্তী মুনাফা চাই। এখন বিবাদী এসে মধ্যবর্তী মুনাফার বিষয়টা স্বীকার করছে যে হ্যাঁ আমি অমুকের বাদীর আহ, বাড়ি থেকে আনুমানিক এত টাকার বাস বিক্রি করছি। তার মানে এই মধ্যবর্তী মুনাফার বিষয়টা বিবাদী কি করেছে? স্বীকার করেছে। এটা আর বাদীর আর প্রমাণ করার দরকার নাই। বুঝতে পারছেন? তাহলে স্বীকৃত বিষয়সমূহ প্রমাণের দরকার নাই। এটা কত দ্বারা? 58। তারপরে দেখেন আইনের মাধ্যমে পক্ষগণের অনুকূলে অনুমানযোগ্য বিষয়সমূহ, ফ্যাক্টস হুইচ দ্য লস প্রিজিউম ইন ফেভার অফ পার্টি। মানে আইনের মাধ্যমে যে সকল বিষয় অনুমান করবে সে সকল বিষয় আদালত প্রাথমিকভাবে ধরে নিবে যেটা প্রমাণিত, সেটা বলছে ধারা 86 থেকে কত 88 প্রমাণ করার প্রয়োজন নাই। এই 3টি বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই, এগুলো প্রমাণিত বলে কি হবে বলেন? গণ্য হবে। তো আমরা প্রথমে চলে আসি এই 3টা বিষয়ের যে প্রথম যে বিষয়টা সেটা হলো ধারা 56, বিচারিক ভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নাই। কি বিষয়? বিচারিক ভাবে দৃষ্টিগোচর। 56 ধারায় বলা হয়েছে যে সকল বিষয় আদালত, আন্ডারলাইন করবেন, বিচারিক দৃষ্টিগোচরে নিবে সেগুলো প্রমাণ করার প্রয়োজন নেই। ইংলিশটাও আন্ডারলাইন করেন, নো ফ্যাক্ট অফ হুইচ দ্য কোর্ট উইল টেক জুডিশিয়াল নোটিস। জুডিশিয়াল নোটিস শব্দটা বলতেন, জুডিশিয়াল নোটিস নিড নট টু বি প্রুফড। 3টে স্টার দেন। তো এটা আসলে কি? হোয়াট ইজ জুডিশিয়াল নোটিস? জুডিশিয়াল নোটিস হলো যে বিষয়টা আদালত সরাসরি দৃষ্টিগোচরে নিবে। দৃষ্টিগোচরে নিবে মানে ওই বিষয়টা আপনি যদি আদালতে উপস্থাপন করেন আদালত সেটা প্রমাণ করতে বলবে না, সেটারই কি বলে? জুডিশিয়াল নোটিস। ওই যে একটু আগে বললাম না যে সিঁদুর মাথায় দেওয়া যদি কোনো নারী দেখে তাহলে ধরে নিবে সে কি বিবাহিত, এই সিঁদুরটাই হলো কি জুডিশিয়াল নোটিস। বুঝতে পারছেন? তো বিষয়টা হলো যে এই সকল বিষয় আদালতে উপস্থাপন করলে
আদালত ধরে নিবে এটা প্রমাণিত, সেটাকেই বলে কি জুডিশিয়াল নোটিশ, আর বাংলায় বলে বিচারিকভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ। তো 56 ধারায় বলতেছে যে যে সকল বিষয় বিচারিকভাবে দৃষ্টিগোচর নিবে সেটা প্রমাণের প্রয়োজন নাই। পরীক্ষায় প্রশ্ন আসে যে যে সকল বিষয় বিচারিক দৃষ্টিগোচর নিবে সেগুলো প্রমাণের প্রয়োজন নাই, কত ধারায় বলছে? 56 ধারায়। এখন আপনার প্রশ্ন আসতে পারে, স্যার কোন কোন বিষয় বিচারিক দৃষ্টিগোচরে নিবে, এটা বুঝবো কেমনে? এটা বলছে 57 ধারায়। 57 ধারায় 11টা বিষয় আছে, যে এই 11টা বিষয়ে আদালত কিসে নিবে, জুডিশিয়াল নোটিশে নিবে বা বিচারিক দৃষ্টিগোচরে নিবে। তো তার আগে আমরা একটু বিচারিক ভাবে দৃষ্টিগোচরের অর্থ যেটা এটা একটু পড়ি। আমি অলরেডি আপনাদের বলেছি যে দেখেন, টেক জুডিশিয়াল নোটিশ বা বিচারিক দৃষ্টিগোচরে নিতে পারে অর্থ হলো প্রমাণ ছাড়া কোনো কিছু বিদ্যমান আছে বা কোনো কিছু সত্য বলে স্বীকৃতি দেওয়া। বুঝতে পারছেন? প্রমাণ ছাড়া আপনি আদালতে উপস্থাপন করেছেন, আদালত ধরে নিবে যে এটা ঠিকঠাক আছে। আদালত যে সকল বিষয় জুডিশিয়াল নোটিশে নিতে পারে তার সাক্ষ্য আইনের কত 57 ধারায় উল্লেখ করা হয়েছে। তো আপনারা মেইনলি আপনাদের যে সমস্যাটা হবে, আপনারা 56 57 দিয়ে একটু গোলাই যান যে কোনটা 56 আর কোনটা 57। যদি বলে যে বিচারিক ভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ প্রমাণের দরকার নাই, এটা হলো 56। আর যদি বলে যে কোন কোন বিষয় বিচারিক দৃষ্টিগোচরে নিবে, সেটা কত? 57। বুঝতে পারছেন? প্রমাণের দরকার নাই 56, আর কোন কোন বিষয় নিবে এটা কত? 57। দেখেন, তো ধারা 57 দেখেন যে যে সকল বিষয়সমূহ আদালতকে বিচারিক দৃষ্টিগোচর নিতে হয়, মানে কোন কোন বিষয় জুডিশিয়াল নোটিশ হিসেবে আদালতের কাছে বিবেচিত হবে। 57 ধারার অধীন গোল দিবেন 11টি বিষয়ের উপর বিচারিক দৃষ্টিগোচরে রাখা আদালতের জন্য গোল দিবেন বাধ্যতামূলক। 3টে স্টার দেন। এই 11টা বিষয় বিচারিক দৃষ্টিগোচরে নেওয়া আদালতের জন্য কি বলেন? বাধ্যতামূলক। তো এই 11টা বিষয় আসলে কি কি? 1 নম্বরে যদি আমরা চলে আসি, দেখেন 1 নম্বর, বাংলাদেশের সকল আইন সমূহ। এই যে যে আমরা এভিডেন্স অ্যাক্ট করতেছি, এটাও একটা কি আইন? তো আমি যদি আদালতে আইনের কোন রেফারেন্স দেই যে বাংলাদেশের এই আইনে এই কথা বলা আছে, তাহলে আদালত ওই আইনের বিষয়টা আর আমাকে প্রমাণ করতে বলবে না, উনি ধরে নিবে এটা সরাসরি কি বলেন প্রমাণিত। 2 নম্বরে চলে আসি আমরা, দেখেন যে সশস্ত্র বাহিনীর, এই আপনার এটা ঠান্ডা হয়ে গেল না, সশস্ত্র বাহিনীর জন্য যাবতীয় অস্ত্র ও রসদ, আর্টিকেলস অফ ওয়ার। সশস্ত্র বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3টা একত্রে বাংলাদেশে 1972 সালে সশস্ত্র বাহিনী গঠিত হয়েছে। তো তাদের যাবতীয় যে অস্ত্র বা রসদ, এগুলার যে তালিকা বা এগুলা যে অস্ত্র টস্ত্র, এগুলা আদালতে কি বলবে? এগুলো জুডিশিয়াল নোটিসেবল। তারপরে দেখেন আইনসভার কার্যসমূহ, দ্য কোর্স অফ প্রসিডিং অফ পার্লামেন্ট। আইনসভার কার্যসমূহ, আইনসভার কার্য আসলে কি? আইনসভা হচ্ছে আমাদের জাতীয় সংসদ, যেখানে আইন প্রণয়ন করে, সেটাকে কি বলে? আইন সভা। তো আইন সভার যে কার্যসমূহ আছে এগুলাও কি ধরে নিবে আপনার জুডিশিয়াল নোটিশ। নিম্নলিখিত সিল দেখেন বাংলাদেশের সকল আদালত সমূহের সিল, বাংলাদেশের যত আদালত আছে সকল আদালতের সিল যদি আপনি দেখান যে এটা অমুক আদালত দিছে, তা প্রাথমিকভাবে ধরে নিবে যেটা আসলে অমুক আদালতেরই সিল। তারপরে দেখেন অ্যাডমিরালিটি বা সামুদ্রিক এখতিয়ার সম্পন্ন আদালত সমূহের সিল। অ্যাডমিরালিটি মানে ওই যে নৌ এখতিয়ার সম্পন্ন যে আদালত বা সামুদ্রিক এখতিয়ার সম্পন্ন আদালতের সিল। এবং নোটারি পাবলিকের সিল। কি পাবলিক বলেন? যারা ওই যে এফিডেভিট করে তাদেরকে কি বলে? নোটারি পাবলিকের সিল। এবং সকল সিল যেটা বাংলাদেশে বলবৎ যে কোনো আইনের দ্বারা কোনো ব্যক্তি ব্যবহারের জন্য ক্ষমতাপ্রাপ্ত, সকল সিল যেটা বাংলাদেশে বলবৎ, এটা আপনার হতে পারে, ধরেন আমরা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তারে দিয়ে কি করি, কোন জিনিস সত্যায়িত করি। অথবা আমরা যদি ধরি যে অ্যাডভোকেট হওয়ার পরে আপনি আপনার সিল দিয়ে অনেক কাগজপত্র আপনি সত্যায়ন করেন, ধরেন আপনারা বার কাউন্সিলে যে কাগজগুলো জমা দেন, এই কাগজগুলো অ্যাটেস্টেড করা লাগে কাকে দিয়ে? আপনার সিনিয়রকে দিয়ে। তো সিনিয়র তো ওই ওই সিলটা তো আহ, মানে ব্যবহারের উনি তো অধিকারী নাকি? সিলটা ব্যবহারের অধিকারী না? আইনগতভাবে অধিকারী। তাহলে ওনার সিলও যদি আদালত দেখে তাহলে ধরে নিবে এটা কি বলেন? জুডিশিয়াল নোটিশ। আচ্ছা, তারপরে দেখেন বাংলাদেশের কোন সরকারি পদে, আন্ডারলাইন করবেন, বাংলাদেশে কোন সরকারি পদে কাহারও যোগদানের বিষয় সরকারি গেজেট।
যখন কোনো কর্মকর্তা সরকারি কোনো চাকরিতে যোগদান করে তখন তার আগে ওনার একটা গেজেট প্রকাশিত হয়। এই যে কিছুদিন আগে 43তম বিসিএস এর গেজেট দ্বিতীয়বারের মতো প্রকাশিত হয়েছে, এবং সেখানে বেশ কয়েকজন কর্মকর্তা যারা প্রথম গেজেটে নাম এসেছিল দ্বিতীয় গেজেটে তাদের নাম আসে নাই। তাহলে এই যে যে গেজেটটা প্রকাশ করছে এটাও যদি আদালতে মামলা হয়, ধরে নিবে আদালত বলবে যে এই গেজেটটা ঠিকঠাকই আছে, মানে ধরে নিবে, এটা ওনারা প্রমাণ করতে বলবে না যে এটা কি আসল গেজেট কিনা। বুঝতে পারছেন? ওটাও কি জুডিশিয়াল নোটিশ। আচ্ছা, সরকার কর্তৃক সরকার কর্তৃক স্বীকৃত প্রত্যেক রাষ্ট্র, এটা আন্ডারলাইন করেন, সরকার কর্তৃক স্বীকৃত প্রত্যেক রাষ্ট্র সার্বভৌম রাজা বা রানীর অস্তিত্ব, সার্বভৌম রাজা বা রানীর অস্তিত্ব উপাধি জাতীয় পতাকা। তো সরকার কর্তৃক স্বীকৃত মানে এটা কোন সরকার? সৌম্য সরকার? না, এটা বাংলাদেশ সরকার। এটা বাংলাদেশ সরকার যেসব রাষ্ট্রে স্বীকৃতি দিয়েছে সেই সকল রাষ্ট্র সার্বভৌম রাজা বা রানীর অস্তিত্ব উপাধি জাতীয় পতাকা। একটু শুনেন, ধরেন যে আমাদের বাংলাদেশ ইসরায়েলের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই, তাহলে একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে নিম্নের কোনটি জুডিশিয়াল নোটিশ নয়, ওখানে একটা অপশন ছিল ইসরায়েলের জাতীয় পতাকা। তাহলে ইসরায়েলের জাতীয় পতাকা কিন্তু জুডিশিয়াল নোটিশ নাই, কেন নয় বলেন? কারণ কারণ ইসরায়েলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। বাট যদি ভারতের পতাকা দেখাতো তাহলে জুডিশিয়াল নোটিশ হতো। তারপরে 7 নম্বরে দেখেন, আন্ডারলাইন করেন, সময়ের বিভাগ সমূহ, সময়ের বিভাগ সমূহ পৃথিবীর ভৌগোলিক বিভাগ সমূহ এবং সরকারি গেজেটে প্রজ্ঞাপিত, আন্ডারলাইন করবেন, সর্বসাধারণের উৎসব উপবাস এবং ছুটি সমূহ। সময়ের বিভাগ সমূহ আপনারা বুঝেন, গ্রিনিচ মিন টাইম। আপনারা যখন মোবাইলে বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আছে, যখন আপনি সময় ঠিক করতে যাবেন ওই জায়গায় আমাদের বাংলাদেশের সময় বিভাগ কত? +6, +6 না? +6, জি। তো এটা হচ্ছে আমাদের সময়ের বিভাগ। ভারত হচ্ছে +5.30, 5.5 ঘন্টা আর কি। পাকিস্তান হচ্ছে +5, এরকম। তাহলে এই যে যে সময়ের বিভাগ বা ভৌগোলিক বিভাগ সমূহ কে কোন মহাদেশে আছে, বা সরকারি গেজেটে প্রজ্ঞাপিত, বাংলাদেশ সরকার একটা গেজেট প্রকাশ করে না যে সরকারি মানে ছুটির তালিকা, তো এটাও এরকম কোন বিষয় আদালতে উপস্থাপন করলে ধরে নেওয়া হবে এটা কি বলেন? জুডিশিয়াল নোটিশ। তারপরে দেখেন বাংলাদেশের ভূখণ্ড সমূহ। বাংলাদেশের ভূখণ্ড মানে হচ্ছে আপনার যে স্থলভাগ, তারপরে জলভাগ যা যা আছে, মোটামুটি আমাদের 1,47,570 বর্গ কিলোমিটার, আগে পড়তাম এখন আর একটু বাড়ছে। তো এই সব কিছুই হচ্ছে আপনার কি বাংলাদেশের ভূখণ্ড। তো বাংলাদেশের কোনো ভূখণ্ডর কোনো বিষয় যদি আপনি আদালতে উপস্থাপন করে নেন তাহলে সেক্ষেত্রেও আদালত কি ধরে নিবে? জুডিশিয়াল নোটিশ। বাংলাদেশের সাথে আন্ডারলাইন করবেন, অপর রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ হওয়া, চলতে থাকা বা অবসান হওয়া। তো ওখানে অপশন ছিল, আমি একটু আগে একটা প্রশ্ন বললাম যে নিম্নের কোনটি জুডিশিয়াল নোটিশ, একটা ছিল বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধ, ইসরায়েলের জাতীয় পতাকা, বলেন তো এই দুটার ভিতর কোনটা জুডিশিয়াল নোটিশ? বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধ, ওই যে রোহিঙ্গা শুনি, এই যে বাংলাদেশের সাথে অপর রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ হওয়া, চলতে থাকা অথবা কি অবসান হওয়া, তাহলে এটা জুডিশিয়াল নোটিশ। তারপরে দেখেন আদালতের সদস্য এবং কর্মকর্তাগণ, তাদের অধীনস্থ অফিসার সহকারীগণ এবং আদালতের কার্য সম্পাদনকারী অন্যান্য কর্মকর্তাগণ, মোটামুটি আদালতের যারা আছে স্টাফ থেকে শুরু করে যারা বিচারক জজ যারা আছে, এবং আইন অনুসারে আদালতে উপস্থিত হয়ে মকদ্দমা পরিচালনার ক্ষমতাপ্রাপ্ত গোল দিবেন সকল অ্যাডভোকেট এবং অন্যান্য ব্যক্তিদের নাম। তাহলে আদালতের যত কর্মচারী কর্মকর্তাগণ আছে তারা সহ সকল অ্যাডভোকেট, তাদের, তারাও কি বলেন জুডিশিয়াল নোটিশ, মানে সরাসরি তাদের বিচারিক দৃষ্টিগোচরে নিবে। যদি এরকম হয় যে ভিন্ন জেলা থেকে একজন অ্যাডভোকেট এসে ওই আপনার আহ, গাউন পরে একজন মানে উনি অ্যাডভোকেসি করতেছে গোপালগঞ্জ জেলা জজ আদালতে ধরেন, তাহলে আদালত ধরে নিবেন যে ওই ব্যক্তি আসলেই ওই জেলার কি বলেন অ্যাডভোকেট। কারণ এটা প্রাথমিকভাবে উনি এটা মানতে বাধ্য। কোথায় বলা আছে? প্রমাণ করা লাগবে না, 56 ধারায় কয়টা বিষয়? 11টা বিষয়, 11টা বিষয়ের ভিতরে এই যে একটা বিষয়। তারপরে দেখেন ধারা 11, স্থল বা সমুদ্র পথের নিয়মাবলী, স্থল বা সমুদ্র পথের নিয়মাবলী। তো এই 11টা বিষয় আপনি রিডিং পড়ে ফেলবেন, বারবার পড়বেন, এটা লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষায় এইভাবেই প্রশ্ন আসে যে কোন কোন বিষয় আদালতে প্রমাণের প্রয়োজন
নেই বা কোন কোন বিষয়ে আদালতে প্রমাণের প্রয়োজন আছে। বুঝতে পারছেন? তো অথবা এইভাবে আসতে পারে যে জুডিশিয়াল নোটিশ কি, জুডিশিয়াল নোটিশ সমূহ আলোচনা করুন। এখন আমরা চলে আসি ধারা 58। 56 57 নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? 56 57 এই একটা প্রশ্ন আছে, সেটা হলো বলেন। যে 56 ধারা তিনটা ব্যতিক্রম বলছিলেন তাই না, হ্যাঁ, যেটা ধারায় বলা নেই। 56 ধারায় না, এমনি ব্যতিক্রম আলোচনা করছে যে তিনটা বিষয় প্রমাণের দরকার নাই, নট 56 ধারা, কোনো ধারায় বলে নাই। তিনটার একটা এতক্ষণ ধরে আলোচনা করলাম, বুঝছেন? দৃষ্টিগত 3-11টা বিষয়। আচ্ছা, এই মাহবুব সাহেব, মাহবুব সাহেব বলেন জুডিশিয়াল নোটিশ কাকে বলে? তাই না, তুমি কি হবে? আমি যাই না। স্কুলে আছে স্যার ওই যে মাহবুব সাহেব দাঁড়ান, মাহবুব সাহেব ওটা তো বইতেই লেখা আছে, আমার বুঝাই দেন বিচারিক ভাবে দৃষ্টিগোচর আমি কি বুঝি না। এটা আমি বুঝবো কেমনে? এটা বুঝবো কেমনে? বাংলাদেশ ইসরায়েলের সাথে যুদ্ধ লাগলো, আপনি যদি যুদ্ধের কথা বলেন, তাই যুদ্ধ যদি বাংলাদেশ ইসরায়েলের সাথে বাঁধে তখন কি হবে? জুডিশিয়াল নোটিশ হবে কিনা? চলমান থাকলে হবে, ইসরায়েলের সাথে শেষ হয়ে গেলে হবে না। রুবেল রুবেল বলেন তো জুডিশিয়াল নোটিশ কাকে বলে? এক্স্যাক্টলি, আমি এটা শুনতে যাচ্ছিলাম যে সকল বিষয় আদালতে উপস্থাপন করলে আদালত সেটা প্রমাণিত বলে ধরে নেবেন এবং আদালত সেটা প্রমাণ করতে বলবেন না, সেই বিষয়গুলোকে বলে বিচারিকভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ বা জুডিশিয়াল। হ্যাঁ বলেন। জি। এখন যদি ইসরায়েলের সাথে যদি আমাদের যুদ্ধ চলে, তাহলে এই আপনি বলছেন যে অপর রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ হওয়া বা চলতে থাকা বা অবসর হওয়া, এটা আপনার যুদ্ধের উদ্দেশ্য আছে, জি, কিন্তু ইসরায়েলের এখানে আসবে না কিন্তু। ইসরায়েল এটা আসবে না কেন? কারণ তার আগে উপরে কি বলছে যে বাংলাদেশের সরকার কর্তৃক স্বীকৃত প্রত্যেক রাষ্ট্র, এটা কি আছে? এই কথাটাই এটা মাহবুবের কাছে মানে আসতে ছিল আর কি, জি, যে ইসরায়েলের সাথে বাংলাদেশের যে যুদ্ধ থাকে এটা কেন চলতে থাকে রাষ্ট্র হিসেবে চলমান থাকে সেই সময় চলমান তাদের সাথে যাদের আপনার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে। জি। আচ্ছা দেখেন, বুঝেন নাই বোধহয়। স্বীকৃতি ছাড়া আমি তো আপনার মানুষ হিসেবেই গণ্য করি না, সেটা বলতেছে। দেখেন, আচ্ছা দেখেন, আচ্ছা নেন নেন আপনারা নেন 58 ধারায় আসি। স্বীকৃত ঘটনা সমূহ প্রমাণের প্রয়োজন নাই। স্বীকৃত স্বীকৃত হবে, স্বীকৃতি বলছে, স্বীকৃত ঘটনা সমূহ প্রমাণের প্রয়োজন নাই। ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট টু বি প্রুফড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট টু বি প্রুফড। দেখেন 58 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, মকদ্দমার পক্ষ বা তাদের প্রতিনিধি যে সকল বিষয় বা ঘটনা স্বীকার করেছে বা যে সকল বিষয় একমত পোষণ করেছে তা প্রমাণ করার প্রয়োজন নেই। শর্ত হলো উক্ত বিষয় বা ঘটনা স্বীকার করে নেওয়া হয়েছে, আন্ডারলাইন করবেন, মকদ্দমার শুনানির সময়, একটা মামলার যখন শুনানি হয় তখন, বা গোল দিবেন মকদ্দমার শুনানির পূর্বে। কখন? শুনানির পূর্বে, কিন্তু এই ক্ষেত্রে তার লিখিত আকারে স্বীকার করতে সম্মত হয়েছে। তাহলে শুনানির সময় যদি আপনি স্বীকার করেন, ওটা লিখিত হওয়ার দরকার নাই, বুঝছেন? কিন্তু লিখিত হতে হবে কখন? শুনানির পূর্বে যদি স্বীকার করেন তাহলে সেটা হবে কি? লিখিত। অথবা দেখেন, তারা তাদের প্লিডিংস এর মাধ্যমে স্বীকার করে নিয়েছে বলে গণ্য হয়। বিধিকা বলেন, চা খাইতে খাইতে বলেন, প্লিডিংস কাকে বলে? প্রিলিংস এবং মানে এই আরজি এবং কি লিখিত জবাব, আরজি এবং লিখিত জবাব, জি ধন্যবাদ। সময় দেবেন। প্লিডিংস মানে আরজি এবং লিখিত জবাব। যদি বলতো প্লিডিং তাহলে হতো কি? আরজি বা লিখিত জবাব। তাহলে মামলার পক্ষগণ যদি আরজি এবং লিখিত জবাবের মাধ্যমে কোনো বিষয় স্বীকার করে নেয়, সেটাও আর প্রমাণের প্রয়োজন নাই। এটাই বলছে কত ধারায়? 58। 58 ধারায়।
তো দেখেন 58 ধারা প্রযোজ্য হতে হলে এমন স্বীকৃতি হতে হবে মকদ্দমার পক্ষগণ দ্বারা, আন্ডারলাইন করেন, বা তাদের প্রতিনিধি দ্বারা, মানে সরাসরি মামলার পক্ষগণও করতে পারে অথবা তাদের কি বলেন প্রতিনিধি, তাদের প্রতিনিধি। তো এখন আপনাদের আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, এই শিকার রিলেটেড আর একটা ধারা আমরা পড়ছিলাম একেবারে প্রথম দিকে, মনে আছে কিনা, যে স্বীকার করলে সেটা আর প্রমাণের প্রয়োজন নাই। স্যার ওটা হলো আপনার একচুয়ালি সিট মিলে 65 তে পড়ছিলাম যে না, 65 না, 72 এর কথা সত্তর স্যার, সত্তর। কোথায় আছে? 70 ধারা। কত ধারা? 70 সত্তর ধারা ধারায় স্যার। মনে আছে? জি স্যার। দলিলের বিষয়বস্তু সম্পাদন স্বীকার করলে সেটা আর প্রমাণের প্রয়োজন নাই, মনে আছে? জি, আমি বললে মনে পড়ে? আচ্ছা দেখেন, তো এখন আপনি যদি বলেন যে স্যার 58 সাথে 70-এর পার্থক্য কি? 70 হলো দলিল স্বীকার, আর 58 হচ্ছে কি ঘটনা স্বীকার, বুঝতে পারছেন? আর 70-এ স্বীকার করলেও আদালত যদি বললো যে দলিলের কথা স্বীকার করছো ভালো কথা, বাট তুমি প্রমাণ করো, তোমার প্রমাণ করতে হবে। 70 স্বীকার করলেও আদালত প্রমাণ করতে বলতে পারে, বুঝতে পারছেন? কিন্তু 58-তে স্বীকার করলে আর প্রমাণ করতে বলবে না, বুঝছেন? আচ্ছা, সংক্ষেপে জেনে রাখা ভালো। তো চলে আসি আমরা, যে 56 ধারায় বলা হয়েছে বিচারিকভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ প্রমাণের প্রয়োজন নাই। 57 ধারায় যে সকল বিষয়ের ক্ষেত্রে আদালত অবশ্যই বিচারিক দৃষ্টিগোচর নিবে তার একটি তালিকা দেওয়া হয়েছে। 57 ধারার অধীন 11টি বিষয়ে আদালতকে অবশ্যই বিচারিক দৃষ্টিগোচর নিতে হবে। কয়টা বিষয়? 11টা। 57 ধারার অধীন উল্লেখিত বিষয়ের ক্ষেত্রে বিচারিক দৃষ্টিগোচরে রাখা আদালতের জন্য গোল দিবেন কি বাধ্যতামূলক। আর 58 ধারার অধীন স্বীকৃত বিষয়সমূহ প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। তো আমাদের এই যে দেখেন একটা প্রশ্ন আছে, নিম্নের কোনটি জুডিশিয়াল নোটিশের বিষয় নয়? দেখেন, রোহিঙ্গা বিষয় বাংলাদেশ মায়ানমার বিরোধ, বাংলাদেশের সীমানা, সনদপ্রাপ্ত সকল আইনজীবীর নাম, ইসরায়েলের জাতীয় পতাকা। কোনটা? ইসরায়েলের ইসরায়েলের জাতীয় পতাকারে আমরা কি দেই নাই? স্বীকৃতি নেই। স্বীকৃতি দেই নাই। তারপরে 3 নাম্বারটা দেখেন, এক পক্ষ কর্তৃক দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না যদি তা হয়। ঘটনা প্রমাণ শব্দটা বললেন, ঘটনা প্রমাণ, দলিল প্রমাণ না। কি প্রমাণ? ঘটনা প্রমাণ। যদি তা হয় অপর পক্ষ কর্তৃক কি বলেন? স্বীকৃত। 4 নাম্বারটা দেখেন, আদালত যে সকল বিষয় জুডিশিয়াল নোটিসে নিতে পারেন তা এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারে বলা হয়েছে? যে সকল বিষয় বলছে 57। যদি বলতো প্রমাণের দরকার নাই, তাহলে কত? 56। বুঝছেন? আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। সাক্ষ্য আইন অনুযায়ী কয় ধরনের বিষয় প্রমাণের প্রয়োজন নাই? কয় ধরনের? 3 ধরনের। তারপরে আহ 3 নাম্বার প্রশ্নটা একটু দেখি, যে যে সকল বিষয় আদালত বিচারিক দৃষ্টিগোচরে নিবে সেগুলো প্রমাণ করার প্রয়োজন নাই। নো ফ্যাক্ট অফ হুইচ দ্য কোর্ট উইল টেক জুডিশিয়াল নোটিস নিড নট বি প্রুফড। কত দ্বারা? 56। 4 4 নাম্বারটা দেখেন, আদালত যে সকল বিষয়ের উপর বিচারিক দৃষ্টিগোচর নিবে তার সাক্ষ্য আইনের কত দ্বারা বলছে? যে সকল বিষয় বলছে কত দ্বারায়? 57। 57 দ্বারা। 57। আচ্ছা, 5 নাম্বারটা দেখেন, যে স্বীকৃত বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নাই। ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুফড। কত দ্বারা? 58 দ্বারা। ধারা কত 58। দ্বারা? 58 দ্বারা। ধারা জি 58। জি। তো 10 নাম্বারটা আমরা একটু দেখি। 10 নাম্বার, নিম্নলিখিত কোন বিষয়টি আদালত বিচারিক দৃষ্টিগোচরে নিতে পারে না? বাংলাদেশ সরকার কর্তৃক কোন পদবীর অস্তিত্ব, বাংলাদেশের ভূখণ্ড, সমুদ্র স্থলপথের নিয়মাবলী, সংবাদপত্রে প্রকাশিত কোনো সংবাদ। বাংলাদেশ সরকার স্বীকৃত স্বীকৃত কোনো পদবীর অস্তিত্ব। সরি। আহ সংবাদপত্রে প্রকাশিত কোনো সংবাদ। সংবাদপত্রে ধরেন প্রকাশ করছে যে অমুক অমুক রে হত্যা করছে বা অমুক অমুক জায়গায় এই ঘটনা ঘটছে, এটা কিন্তু আদালত প্রমাণিত বলে ধরে নিবেন না। আদালত অবশ্যই কি করতে বলতে পারেন? প্রমাণ করেন। বুঝতে পারছেন? তারপরে দেখেন, আদালত উপযুক্ত পুস্তক বা দলিলাদির সাহায্য নিতে পারে নিম্নলিখিত কোন ক্ষেত্রে? এটা আমরা ভিতরে পড়ি নাই, বাট একটু যদি দেখেন,
আদালত উপযুক্ত পুস্তক বা দলিলাদির সাহায্য নিতে পারে জন ইতিহাস বিষয়ে, সাহিত্য বিষয়ে, বিজ্ঞান বা শিল্পকলা বিষয়ে। উপরের সবগুলো উত্তর কি হবে দেখেন, উপরের সবগুলো। তো এই ছিল আমাদের জুডিশিয়াল নোটিশ রিলেটেড অধ্যায় 56, 57, 58। এখান থেকে সাক্ষ্য আইনে লিখিত পরীক্ষা একটা প্রশ্নই আসে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। জুডিশিয়াল নোটিশ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এবং আপনাদের এই জায়গা যতটুকু আছে এইটুকু মনে রাখতে পারলেই হবে, আলাদা করে কিছু জানা লাগবে না। 56 থেকে 58, বুঝতে পারছেন? তো কোনো প্রশ্ন আছে কিনা? একটা পয়েন্ট তো উল্টো পাল্টা লিখলে সমস্যা হয়। মানে সিরিয়াল। আপনি মনে রাখবেন, উল্টো পাল্টা লিখলে সমস্যা নাই। জি। স্যার 56টার একটা উদাহরণ দিবেন? 56 ধারা? জি স্যার। আচ্ছা, আচ্ছা, শুনেন 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 শুনেন। ধরেন বাংলাদেশের একটা, আচ্ছা বাংলাদেশেরটা বাদ দিই, ধরেন একজন আইনজীবী, সে আহ, ধরেন আপনি একটা নোটারি পাবলিক এফিডেভিট এফিডেভিট আদালতে উপস্থাপন করছেন। তো আদালত বলতেছে যে এটা আপনি দিছেন, আমি অ্যাকসেপ্ট করব না। এই এফিডেভিটটা সঠিক কিনা আগে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন। বুঝতে পারছেন? কিন্তু আমি তখন আদালতে বলবো, জি ইওর অনার, যে বিচারিক ভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ প্রমাণের দরকার নাই, এটা আপনি বিচারিক দৃষ্টিগোচরে নিতে বাধ্যতামূলক, এটা আমার প্রমাণ, আমি করতে বাধ্য না। আদালত বলবে কোথায় বলছে এই কথা? সাক্ষ্য আইনের কত ধারায়? 56 ধারায়। আর উনি যদি জিজ্ঞাসা করে যে এটা যে বিচারিক দৃষ্টিগোচরে নিব, প্রমাণের দরকার নাই, বিচারিক দৃষ্টিগোচরে এটা নিব, এটা কোথায় পাইছেন? 57 ধারা। বুঝছেন? তাহলে বিচারিক দৃষ্টিগোচর বিষয়সমূহ প্রমাণের দরকার নাই, 56। আর যদি বলে যে কোন কোন বিষয় আদালত বিচারিক দৃষ্টিগোচরে নিতে পারে, তাহলে কত? 57। আপনার যে ধরনের প্রশ্ন করবে সেই ধরনের আমার 56 লাগবে নাকি 57 লাগবে, এটা নির্ভর করে কিসের উপরে? প্রশ্নের উপরে। প্রশ্নের উপর। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এই মাহবুব সাহেব, আপনি কি বুঝেন না একটু বলেন, নাকি বুঝছেন যা পড়াইছি? বা কোনো প্রশ্ন থাকলে বলেন, সমস্যা নাই, লজ্জা শরমের কিছু নাই, বলেন। তরকারিতে নুন আর লবণ লাগবে, এটা তো আচ্ছা দেখেন, সময় নাই এখন, যখন সময় আসবে না তখন নষ্ট করবে। আচ্ছা, তো আমরা এখন চলে আসবো অনুমান। অনুমান অনুমান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখান থেকেও লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে অনুমান কি, অনুমান কয় প্রকার, তারপরে বিভিন্ন প্রকার অনুমান সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো অনুমান সম্পর্কে আলোচনা করতে সাক্ষ্য আইনের 79 থেকে কত ধারা বলেন? 90 ধারা। 79 থেকে 90। তো অনুমান আসলে আমি একটু আপনাদের একটু প্রাথমিকভাবে আলোচনা করি। অনুমান রে বেশ কয়েক ভাগে ভাগ করছে। কিছু কিছু ক্ষেত্রে অনুমান 2 প্রকার, কিছু কিছু ক্ষেত্রে অনুমান 3 প্রকার। তো আমাদের সাক্ষ্য আইনের যে 4 ধারা, বই পড়ে পড়েন, আগে আমার কথা শুনেন, যে সাক্ষ্য আইনের যে 4 ধারা, 4 ধারায় বলছে অনুমান 3 প্রকার। কয় প্রকার বলেন? 3 প্রকার। 3 প্রকার হচ্ছে কি কি? একটা হলো মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, আর একটা হলো কনক্লুসিভ প্রুফ। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অনুমান কয় প্রকার? 3 প্রকার, মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, আর একটা কি? কনক্লুসিভ প্রুফ। আচ্ছা, এছাড়াও সাক্ষ্য আইনের মানে এই ধারা ছাড়াও, 3 ধারা ছাড়াও সাক্ষ্য আইন অনুসারেই আমরা অনুমানরে আরো 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো ঘটনা সম্পর্কিত অনুমান, আর একটা হলো আইন সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, প্রিজাম্পশন অফ ল। তো এই 2 ভাগ ছাড়া আবার আমরা আরো 2 ভাগে ভাগ করতে পারি, যেটা হলো খণ্ডনযোগ্য আর একটা কি? অখণ্ডনযোগ্য, মানে রিবাটেবল আর একটা হলো ইরিবাটেবল। বুঝতে পারছেন? তাহলে অনুমানরে আমরা 3টা আঙ্গিকে ভাগ করতেছি। প্রথম ভাগে করলাম যে 4 ধারা অনুসারে অনুমান কয় প্রকার? 3 প্রকার, মে প্রিজম, শ্যাল প্রিজম, কনক্লুসিভ প্রুফ। এবং পরীক্ষায় প্রশ্ন আসলে যে অনুমান কয় প্রকার, উত্তর হবে কয় প্রকার? 3 প্রকার। বাট এই 3 প্রকার ছাড়াও আরো 2 আঙ্গিকে অনুমানকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি? না, একটা হচ্ছে খণ্ডনযোগ্য আর অখণ্ডনযোগ্য, রিবাটেবল আর ইরিবাটেবল, আর একটা হলো ঘটনা সম্পর্কিত অনুমান, আর একটা কি? আইন সম্পর্কিত অনুমান। বুঝছেন? এখন
আমরা এই যে যে সাক্ষ্য আইনের 4 ধারা অনুসারে যে 4 প্রকার 3 প্রকার যে অনুমান সম্পর্কে আলোচনা করছে, এটা আসলে মানে কি সেটা একটু বুঝাই। ধরেন আমরা যখন কাউরে জিজ্ঞাসা করি, আহ, এমনিতে জিজ্ঞাসা করলে যে আগামীকাল আসিস, তো ও বললো যে আমি মেবি আসতেও পারি, মানে মানে আসতেও পারি, কথায় কি নাই, জোর নাই, জোর নাই। মানে আসতেও পারি নাও পারি। আর যদি বলে আমি অবশ্যই আসবানি, তার মানে বোঝাচ্ছে কি কথায় জোর আছে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। আমি আপনাদের আগে একটু ফৌজদারি কার্যবিধি দিয়ে বুঝাই। আমরা যেহেতু ফৌজদারি কার্যবিধি শেষ করে এসেছি, ফৌজদারি কার্যবিধির 496 ধারায় বলছে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামির জামিন পাওয়া অধিকার, মানে শেয়াল, ওখানে ইম্পারেটিভ, সেন্টেন্সটা ইম্পারেটিভ, শেয়াল বি রিলিজড অন বেল, শেয়াল বি শব্দটা ব্যবহার করা হয়েছে। তো এই ক্ষেত্রে আদালত কি অনুমান করবে? শেয়াল, মানে ওই কাজটা করতে আদালত বাধ্য, ওই কাজটা করতে আদালত কি বলেন, বাধ্য। ওটা ছাড়া ওনার হাতে আর কোনো অপশন নাই। বুঝছেন? তো যেখানে শেয়াল প্রিজুম করবে সেই কাজটা প্রাথমিকভাবে আদালত করতে কি বাধ্য। আচ্ছা, তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধির 497 ধারায় বলছে যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন আদালত দিতেও পারে, নাও দিতে পারে। এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, কারণ ওখানে বলা হয়েছে মে বি রিলিজড অন বেল। তাহলে শেয়াল যে শব্দটা যেখানে আছে সেখানে আদালতের বিবেচনামূলক ক্ষমতা ব্যবহারের কোনো সুযোগ নেই, কিন্তু মে শব্দটা যেখানে আছে সেখানে বিবেচনামূলক আছে। মানে ক্ষমতা ব্যবহারের কি বলেন সুযোগ রয়েছে। তো এখন একটু শুনেন, আমাদের সাক্ষ্য আইনের যদি কোথাও মে প্রিজিউম শব্দটা থাকে, কি বলেন, মে প্রিজিউম, মে প্রিজিউম সম্পর্কে আলোচনা করছে আপনার আচ্ছা, কত কত ধারা আলোচনা করছে সেটা পরে বুঝাই, আগে আমরা বুঝি। মে প্রিজিউম কোথাও থাকলে আদালত ধরে নিবে কি, যে আদালত এটা অনুমান করতেও পারে নাও করতে পারে। ধরেন আমাদের 86 ধারায় বলছে যে বিদেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল আদালতে যদি কেউ উত্থাপন করে, তাহলে আদালত মে প্রিজিউম করবে। তাহলে আপনি যে কোনো একটা মামলায় যদি বিদেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল দেখান, আদালত এটা সঠিক বলেও ধরতে পারে, না। বেঠিক বলেও কি ধরতে পারে, সঠিক বলেও ধরতে পারে, সঠিক না বলেও ধরতে পারে, যেহেতু ওনারে করতে বলছে কি মে প্রিজম। বুঝছেন? এখন মনে রাখবেন, সকল মে প্রিজম হলো ঘটনা সম্পর্কিত অনুমান। কি বলেন? সকল মে প্রিজম কি ঘটনা সম্পর্কিত অনুমান, এবং সকল মে প্রিজমই হলো আপনার খণ্ডনযোগ্য, মানে রিভার্টেবল, কি করা যায়, খণ্ডনযোগ্য। মানে আদালত যে কোনো একটা ধরলো, অপর পক্ষ এসে তো এটা ভুল প্রমাণ করতে পারে। বুঝছেন? তাহলে মে প্রিজুম কি সম্পর্কিত অনুমান, ঘটনা সম্পর্কিত অনুমান। আর মে প্রিজুম খণ্ডনযোগ্য নাকি খণ্ডনযোগ্য, মানে আদালত যাই অনুমান করুক না কেন সেটাকে খণ্ডন করা যাবে। বুঝছেন? তাহলে মে প্রিজুম মানেই হলো সেটা ঘটনা সম্পর্কিত অনুমান প্লাস কি খণ্ডনযোগ্য। বুঝছেন? আচ্ছা, এবার একটু বলে নিই যে এরপরে আমরা যেটা পড়বো শেয়াল প্রিজুম। শেয়াল প্রিজুম মানে আমি একটু যদি বলি, যেরকম আমাদের সাক্ষ্য আইনের 85 ধারায় বলছে যদি আপনি আদালতে পাওয়ার অফ অ্যাটর্নি দেখান, আদালত শেয়াল প্রিজুম করবে। পাওয়ার অফ অ্যাটর্নি দেখাইলে মানে আম মুক্তার নামা, যদি কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দেখান আদালত প্রাথমিকভাবে ধরে নিবে এটা ঠিকঠাক আছে। বুঝছেন? তাহলে 85 ধারায় শেয়াল প্রিজুম সম্পর্কে আদালত যে অনুমানটা করবে এটা হলো আইন সম্পর্কিত অনুমান। কি অনুমান বলেন? আইন সম্পর্কিত অনুমান। আর আদালত ঠিকঠাক ধরে নিলেও অপর পক্ষ সেটাকে কি করতে পারে, যে ওর ওনার এই এটা সঠিক না, পাওয়ার অফ অ্যাটর্নি আদালত আপাত দৃষ্টিতে ধরে নিছে ঠিকঠাক, বা অপর পক্ষ সেটা খণ্ডন করতে পারে। তাহলে শেয়াল প্রিজুম হচ্ছে কি আইন সম্পর্কিত অনুমান, এবং এটাও কি খণ্ডন যোগ্য। সকল শেয়াল প্রিজুম আইন সম্পর্কিত অনুমান, এবং এটা কি বলেন খণ্ডনযোগ্য। সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, একেবারে ইজি। বিষয়টা হচ্ছে মে প্রিজম হলো আইন সম্পর্কিত অনুমান না ঘটনা সম্পর্কিত, ঘটনা, এবং এটা কি খণ্ডনযোগ্য। একটু বোঝা গেছে? শেয়াল প্রিজম কি আইন সম্পর্কিত অনুমান নাকি ঘটনা সম্পর্কিত? আইন সম্পর্কিত। আর এটাও কি খণ্ডনযোগ্য। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ হলো চূড়ান্ত অনুমান। কি অনুমান বলেন? চূড়ান্ত প্রমাণ আর কি, চূড়ান্ত প্রমাণ। আমরা এর আগে কনক্লুসিভ প্রুফ 41 ধারায় পড়ছি, মনে আছে কিনা আপনাদের, যে প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি, ইনসলভেন্সি, এই 4টা আদালতের রায় হচ্ছে কি কনক্লুসিভ প্রুফ।
কনক্লুসিভ প্রুফ মানে হলো চূড়ান্ত প্রমাণ, এবং এটা সকল কনক্লুসিভ প্রুফ হলো আইন সম্পর্কিত অনুমান। কি বলেন, ঘটনা নাকি আইন সম্পর্কিত অনুমান, আর এটা হলো ইরিভেটেবল, অখণ্ডনযোগ্য, এটা কি করা যায় না, খণ্ডন করা যায় না। তাইলে একটু আমি আপনাদের বলি, দেখেন, তাহলে আমরা ঘটনা সম্পর্কিত অনুমান পাইছি একটা, কি, মে প্রিজুম, আর আইন সম্পর্কিত অনুমান পাইছি কয়টা, দুইটা, কি কি, শ্যাল প্রিজুম আর কনক্লুসিভ প্রুফ, বুঝেন। খণ্ডনযোগ্য অনুমান পাইছি কয়টা, দুইটা, মে প্রিজুম আর কি, শ্যাল প্রিজুম। আর অখণ্ডনযোগ্য অনুমান কয়টা, একটা, কোনটা, কনক্লুসিভ প্রুফ। আবার আমি একটু বলি, দেখেন, তারপরে নামাজের বিরতি যাই, যে মে প্রিজুম হলো ঘটনা সম্পর্কিত অনুমান এবং খণ্ডন করা যায়, শ্যাল প্রিজুম হলো আইন সম্পর্কিত অনুমান এবং খণ্ডন করা যায়, কনক্লুসিভ প্রুফ হলো আইন সম্পর্কিত অনুমান কিন্তু খণ্ডন করা যায় না। আপাতত এতটুকু মনে রাখেন, তারপরে আমরা বিরতি শেষে আবার বিস্তারিত করবো ইনশাআল্লাহ। তো বিরতির আগে আমরা অনুমান যে কয় প্রকার সে সম্পর্কে একটু ধারণা লাভ করলাম। তো এটা আমরা পরে পড়ি, আমরা সরাসরি এই পাশে চলে আসি। দেখেন, আচ্ছা, না সবটাই দেখে যায়, যেহেতু আপনাদের সাথে আমি আলোচনা করছি। এই যে দেখেন, অনুমান বা প্রিজাম্পশন, প্রথমে এই যে বললাম যে অনুমান হলো দুই প্রকার, একটা হলো ঘটনা সম্পর্কিত আর একটা কি, আইন সম্পর্কিত। তো ধারা টারা এগুলো পরে যাই। তারপরে পড়ছিলাম অনুমান আবার দুই প্রকার, সেটা কি, খণ্ডনযোগ্য আর একটা হলো খণ্ডন অযোগ্য। তারপরে আমরা পড়ছি যে চার ধারায়, যেটা আমাদের সাক্ষ্য আইনে চার ধারায় যেটা আছে, অনুমান হলো তিন প্রকার, মে প্রিজুম, শ্যাল প্রিজুম, আর একটা কি, কনক্লুসিভ প্রুফ। তো এতটুকু মনে রাখলেই চলবে। এখন আমরা চলে আসি এই পাশে, দেখেন তো একটু যদি প্রথমে এটার ব্যাখ্যা যদি একটু দেখি, যে অনুমানের প্রকারভেদ, সাক্ষ্য আইনে অনুমান প্রধানত দুই প্রকার। তো এই দুই প্রকারের কথা কিন্তু কোনো ধারাই বলে নাই, ঠিক আছে, এটা আমাদের আলোচনার সুবিধার্থে দুই ভাগে ভাগ করছে। একটা হলো দেখেন ঘটনা সম্পর্কিত অনুমান, আর একটা হচ্ছে কি, আইন সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, প্রিজাম্পশন অফ ল। তারপরে আবার দেখেন যে সাক্ষ্য আইনে প্রিজাম্পশনকে আরো দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো খণ্ডনযোগ্য রিবাটেবল, আর একটা হলো অখণ্ডনযোগ্য কি, ইরিবাটেবল। তো খণ্ডনযোগ্য আসলে কি এটা একটু দেখি। মানে আমরা অলরেডি জানি যে কনক্লুসিভ প্রুফ ছাড়া, আপনি একটা জিনিস মনে রাখবেন, আমাদের সাক্ষ্য আইনের সেকশন 41 ছাড়া আর সকল ধারাই খণ্ডনযোগ্য, শুধুমাত্র একটা ধারাই খণ্ডনযোগ্য নয়, অখণ্ডনযোগ্য, সেটা হলো কত, ধারা 41। 41 ধারা ছাড়া আর সকল ধারাই কি, খণ্ডনযোগ্য, হোক সেটা, হোক হোক সেটা, আচ্ছা পরে আসতেছি, আগে যা বলি সেটা মনে রাখেন, হোক সেটা মে প্রিজুম বা শ্যাল প্রিজুম। দেখেন, খণ্ডনযোগ্য অনুমান অর্থ হলো এমন একটি অনুমান যা সাক্ষ্য প্রমাণ দ্বারা বিরুদ্ধতা বা আইন সমর্থন করে, বা যে অনুমান সাক্ষ্য প্রমাণ দ্বারা খণ্ডন করা যায়। যেটা সাক্ষ্য প্রমাণ দ্বারা খণ্ডন করা যায়, মানে আদালত একটা বিষয় ধরে নিছে কিন্তু সেটারে ভুল প্রমাণ করে গেলেই সেটারে বলে কি, খণ্ডন যোগ্য। যেমন দোষী প্রমাণিত হওয়ার পূর্ব পর্যন্ত ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তি নির্দোষ বলে অনুমান করা। আমাদের সমাজে ধরেন একজনের বিরুদ্ধে একটা হত্যা মামলা হয়েছে, বা একজনের বিরুদ্ধে একটা ধর্ষণ মামলা হয়েছে, মামলা হওয়ার সাথে সাথেই আমরা ধরে নিই যে হত্যাকারী বা সে ধর্ষক, ঠিক আছে। কিন্তু আইনে কি বলে, আইনে বলতেছে যে যতদিন পর্যন্ত তাকে সাজা প্রদান না করা হচ্ছে ততদিন পর্যন্ত সে কি বলেন, নির্দোষ। বুঝতে পারছেন? এবং সাজা প্রদানের ক্ষেত্রে আপনাকে, আমরা প্রমাণের দায়ভারের ক্ষেত্রে পড়বো, এই লজ্জা পায়ে সরে গেলেন নাকি রুবেল, লজ্জা পায়ে সরে গেলেন? আচ্ছা, আমি কিন্তু ফান করছি, আমার কথা আবার তো মাইন্ড করবেন না, কারণ আমি সবার সাথে ফান করিও না, যার সাথে ওরকম সম্পর্ক তার সাথে করি। আচ্ছা দেখেন, আচ্ছা ঠিক আছে, তাহলে শুনেন। তো বিষয়টা হচ্ছে যে খণ্ডনযোগ্য অনুমান যেটা বলতেছিলাম, যে আমরা ওই মামলার কথা যেটা বলতেছিলাম, যে সাধারণত আমরা প্রমাণের দায়ভারের ক্ষেত্রে পড়বো যে কোনো একটা মামলা, ফৌজদারি মামলা প্রমাণ করতে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট, মানে বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষ ওই মামলাটা 100% যদি প্রমাণ করতে পারে তখনই আসামিরে শাস্তি দিবে। যদি 99%ও প্রমাণ করে তবুও এই বেনিফিট অফ দ্য ডাউট, সন্দেহের সুবিধা পাবে হচ্ছে কে, আসামি। বুঝতে পারছেন? তো যাই হোক, সেটা ভিন্ন বিষয়। আপাতত মানে রিবাটল মানে হলো যেটা খণ্ডন করা যায়, এটি একটি খণ্ডনযোগ্য অনুমান, কারণ সাক্ষ্য প্রমাণ দিয়ে উক্ত অভিযুক্ত ব্যক্তির দোষ প্রমাণ করা যাবে।
দোষ প্রমাণ করতে পারলে উক্ত অভিযুক্ত ব্যক্তি যে নির্দোষ সেই সম্পর্কে পূর্বে আদালতের যে অনুমান ছিল তা খণ্ডন বা কি হবে, বাতিল হবে। তারপরে দেখেন অখণ্ডনযোগ্য বা ইংরেজিতে কি বলে, ইরিবাটেবল। অখণ্ডনযোগ্য অনুমান অর্থ হলো এমন একটি অনুমান সাক্ষ্য দ্বারা যার বিরুদ্ধতা বা আইন সমর্থন করে না। যেমন আন্ডারলাইন করেন, 7 বছরের নিম্নবয়স্ক শিশু অপরাধ করতে পারে না। এখানে 7-এর নিচে একটু 9 লিখে দেন, 9 বছরের, আগে ছিল 7 বছর। এখন কত আমাদের পেনাল কোডের 32 ধারা অনুসারে হ্যাঁ 9 বছর। 9 বছরের নিচের শিশু অপরাধ করতে পারে না। 9 বছরের ধরেন 8 বছর বয়স্ক একটা শিশু, সে যদি দা দিয়ে একজনের মাথা কেটেও ফেলে, তবুও তারে কি দেওয়া যাবে না, শাস্তি শাস্তি দেওয়া যাবে না, কারণ আইনের দৃষ্টিতে সে কোনো অপরাধ করেনি। বুঝতে পারছেন? তাহলে এটা এটা কি কখনোই প্রমাণ করা যাবে যে সে অপরাধ করছে? না। কখনোই কিন্তু প্রমাণ করা যাবে না যে সে অপরাধ করেছে, মানে এটা হলো অখণ্ডনযোগ্য। হ্যাঁ, 7 থেকে 9 লেখেন এই অনুমানটি কোনো সাক্ষ্য প্রমাণ দিয়ে খণ্ডন করা যাবে না। না। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা চলে এসি আমাদের আসল জায়গায়, সেটা হলো মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, আর একটা হচ্ছে কি বলেন, কনক্লুসিভ প্রুফ। সাক্ষ্য আইনের 4 ধারায় গোল দিবেন 3 ধরনের অনুমান, মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম এবং কনক্লুসিভ প্রুফের সংজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে 4 ধারায় কয় প্রকারের অনুমান? 3 প্রকার। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সাক্ষ্য আইন অনুসারে অনুমান কয় প্রকার, কত তাকাবেন? 3 প্রকার। 2 না 3। ওই প্রথম কোন বিষয় সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবে তা নির্ধারণ করতে দেখতে হবে বাক্যটিতে আন্ডারলাইন করেন মে প্রিজম ব্যবহার করা হয়েছে নাকি শ্যাল প্রিজম ব্যবহার করা হয়েছে নাকি কনক্লুসিভ প্রুফ ব্যবহার করা হয়েছে। তো প্রথমে আমরা চলে এসে মে প্রিজম। দেখেন মে প্রিজম এটাকে হচ্ছে যে অনুমান করতে পারে নাকি। তো মে প্রিজমের পাশে আপনি একটু লিখতে পারেন যে খণ্ডনযোগ্য এবং ঘটনা সম্পর্কিত অনুমান। মে প্রিজম প্লাস খণ্ডনযোগ্য প্লাস ঘটনা সম্পর্কিত, যার আগে লেখা আছে তার দরকার নেই। সকল মে প্রিজমই কি বলেন, খণ্ডনযোগ্য এবং ঘটনা সম্পর্কিত অনুমান। তো দেখেন যে সাক্ষ্য আইনের কোথাও আদালতকে কোনো বিষয়কে মে প্রিজম করতে বললে আদালত বিষয়টিকে প্রমাণিত বলে অনুমান করতে পারে, করবে না, কিন্তু কি বলছে, করতে পারে, যতক্ষণ পর্যন্ত না এটা অপ্রমাণিত হয় অথবা এটাকে প্রমাণ করতে বলা হয়। তাহলে এটা দেখেন যে আমি একটা উদাহরণ তখন দিয়েছিলাম যে বিদেশি আদালতের সহিমুখরিত নকল, এটা আদালত অনুমান করতে পারে যে এটা ঠিক বা বেঠিক, যে কোনো একটা আদালত অনুমান করতে পারে। যদি ঠিক অনুমান করে তাহলে অপরপক্ষ এসে এটা বেঠিক প্রমাণ করতে পারে, আবার যদি বেঠিক অনুমান করে তাহলে অপরপক্ষ এসে এটা কি ঠিক অনুমান করতে পারে। বুঝতে পারছেন? তো দেখেন তাহলে মে প্রিজম কত কত ধারা, 86, 87, 88 বা 88, যেটা বলি 90, 114, কয়টা ধারা? 5টা। 86, 87, 88, 90 আর কত বলেন, 114। এই 5টা ধারা কি কি আছে সেটা আমরা সামনে আসতেছি, কি কি আছে সেটা আমরা সামনে পড়বো। বাট এই 5টা ধারায় আদালত কি প্রিজুম করবে, মে প্রিজুম করবে। তারপরে আমরা চলে আসি শ্যাল প্রিজুম। দেখেন শ্যাল প্রিজুম অনুমান করবে, অনুমান কি বলেন, করবে। এখানে লেখেন খণ্ডনযোগ্য এবং আইন সম্পর্কিত, খণ্ডনযোগ্য এবং আইন সম্পর্কিত, খণ্ডনযোগ্য এবং আইন সম্পর্কিত। ওখানে মে প্রিজমের ওখানে কি ছিল, খণ্ডনযোগ্য এবং কি সম্পর্কিত, আর এটা কি খণ্ডনযোগ্য এবং কি বলেন, আইন সম্পর্কিত। পার্থক্য, ওটা ছিল খণ্ডনযোগ্য, এটাও খণ্ডনযোগ্য, ওটা ছিল ঘটনা সম্পর্কিত, এটা কি আইন সম্পর্কিত। আইনের কোথাও আদালতকে কোনো বিষয়কে শ্যাল প্রিজুম করতে বললে আদালত বিষয়টিকে অবশ্যই প্রমাণিত বলে মনে করবে, মানে এই জায়গায় উনি বিবেচনা করবে না। ধরেন বাংলা আইনে বলছে 79 ধারায় যে বাংলাদেশি কোনো আদালতের সহিমুখরিত নকল দেখাইলে আদালত ধরে নিবে এটা সঠিক, এটা কি সঠিক। তো আদালত এটা অনুমান, এটা বেঠিক বলে ধরার কোনো কারণ নাই, এটা উনি কি ধরতে বাধ্য, সঠিক ধরতে বাধ্য। বাট অপরপক্ষ এসে প্রমাণ করতে পারে এটা কি সঠিক না, তার মানে এটা কি খণ্ডনযোগ্য। জি, যতক্ষণ পর্যন্ত না এটা অপ্রমাণিত হয়। তো এটা দেখেন 79 থেকে 89 হবে না, লিখবেন 79 থেকে 85, 79 থেকে 85, তারপরে কমাদি 89 এবং 105। আচ্ছা আসতেছি, সমস্যা নাই, ওটা আছে সামনে, আসতেছে। যত ক খ গ ঘ ম চ ছ আছে সব পাবানি সামনে। আপাতত এটুক লেখেন 79 থেকে কত বলেন, 85,
এবং 89, সেই সাথে কত 105। তো এই ধারাগুলো হলো শ্যাল প্রিজিউম, খণ্ডনযোগ্য এবং কি অনুমান, আইন সম্পর্কিত অনুমান। ধন্যবাদ। এখন আমরা চলে আসি কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ বা চূড়ান্তভাবে প্রমাণিত। এটা লেখেন অখণ্ডনযোগ্য এবং আইন সম্পর্কিত অনুমান। এটা কি অখণ্ডনযোগ্য, দ্যাট মিন্স ইরিভেটেবল অ্যান্ড প্রিজাম্পশন অফ কি ল, নাকি আইন সম্পর্কিত অনুমান। তাহলে আমরা যতগুলা বিষয় পেলাম অনুমান, অখণ্ডনযোগ্য অনুমান মে প্রিজম শ্যাল প্রিজমের মধ্যে, কনক্লুসিভ প্রুফের মধ্যে অখণ্ডনযোগ্য কোনটা? কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ দেখেন, যখন এ আইনের দ্বারা একটি বিষয়কে অন্য বিষয়ের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়, তখন একটি বিষয়ের প্রমাণ সাপেক্ষে অন্য বিষয়টিকে আদালত প্রমাণ বলে অবশ্যই প্রমাণিত বলে অবশ্যই অনুমান করবে। এটাকে অপ্রমাণিত করার জন্য কোনো সাক্ষ্য দিতে আদালত অনুমতি দিবে না। ধারা বলছে কত? 41 আর 112। এখন যদিও আমি সামনে বিস্তারিত পড়বো, বাট আপনারা তখন একটা প্রশ্ন করলেন, আমি বলেছিলাম যে 41 ধারা ব্যতীত আর যাবতীয় যত ধারা আছে সব ধারা হচ্ছে কি খণ্ডন যোগ্য। এখন আপনি বলতে পারেন যে স্যার, তাহলে কনক্লুসিভ প্রুফে তো 41 আর 112ই আছে, তাহলে কি 112 কি খণ্ডন যোগ্য? হ্যাঁ, 112 কনক্লুসিভ প্রুফ, বাট এটা খণ্ডন যোগ্য। আমি একটু সামনে বিস্তারিত পড়বো, আপাতত এতটুকু বলে দিই। সেটা হলো 41 ধারায় 4টা আদালতের যে রায়ের কথা বলছে, এই 4টা আদালতের রায় হচ্ছে অখণ্ডনযোগ্য। কিন্তু 112 ধারায় বলছে যে বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেটা সন্তানের বৈধতার চূড়ান্ত প্রমাণ। অথবা বিবাহ বিচ্ছেদের যদি 280 দিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করে, সেটাও কি চূড়ান্ত প্রমাণ। বাট এই 112টা ইরিভার্টেবল না, এটা কি রিভার্টেবল। কেমনে রিভার্টেবল সেটা আমরা সামনে আলোচনা করব, আপাতত এতটুকু মনে রাখেন। এখন আমরা এই যে মে প্রিজম শ্যাল প্রিজমের যে ধারাগুলো যে পড়লাম, এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে আমরা চলে আসি, দেখেন মে প্রিজম, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট বা মে প্রিজম। মে প্রিজম মানেই সেটা কি প্রিজাম্পশন অফ ফ্যাক্ট না, এবং সেটাই কি বলেন রিভার্টেবল। তো মে প্রিজম ওখানে আমরা পড়েছিলাম 86 থেকে 88, 90, 114। আচ্ছা, এই ধারাগুলো ছাড়াও বেশ কিছু ধারা, দুই একটা ধারা আমরা আলাদা পড়বো, যে ধারাগুলো 2022 সালের সংশোধনীতে মে প্রিজমের ওখানে যোগ হয়েছে। তো সবার আগে আমরা 86 ধারাটা দেখি। দেখেন, বিদেশি বিচার বিষয়ক নথিপত্রের সহি মোহরকৃত নকল সম্পর্কে অনুমান। আপনি ধরেন একটা বিদেশি আদালতের সহি মোহরকৃত নকল বাংলাদেশি আদালতে দেখাইছেন, তখন আদালত এটা ঠিক বলেও মনে করতে পারে, আবার কি বেঠিক বলেও অনুমান করতে পারে। এবং ঠিক বেঠিক যাই প্রমাণ করুক না কেন, অপরপক্ষ এসে আবার এটা কি করতে পারে, খণ্ডন করতে পারে। সো যদি পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসে যে বিদেশি বিচার বিষয়ক নথিপত্রের সই মোহরকৃত নকল সম্পর্কে আদালত কি প্রিজুম করবে, বা এইভাবে আসতে পারে বিদেশি আদালতের সই মোহরকৃত নকল এটা কোন সম্পর্কিত অনুমান, ঘটনা না আইন, এটা কি খণ্ডনযোগ্য নাকি অখণ্ডনযোগ্য, বুঝছেন? আচ্ছা, 87 ধারাটা দেখেন। 87 ধারায় বলছে পুস্তক, মানচিত্র, চার্ট সম্পর্কে অনুমান। আপনি যদি কোনো পুস্তক দেখান বা কোনো মানচিত্র দেখান বা কোনো চার্ট দেখান, তাহলে আদালত এটা ঠিক বলেও অনুমান করতে পারে, আবার কি বেঠিক বলেও অনুমান করতে পারে। আপনারা তাহলে 86তে আমরা পেলাম কি বলেন, বিদেশি আদালতের সমীকৃত নকল, আর 87তে পেলাম পুস্তক, মানচিত্র, চার্ট। বুঝছেন? আচ্ছা, আপনারা কি কেউ কি বলতে পারেন এই পুস্তক, মানচিত্র, চার্ট এই সম্পর্কে এর আগে আমরা একটা ধারা পড়ছি, কত ধারা, কত ধারা? কেউ কি বলতে পারেন 36 ধারায় যে পুস্তক, মানচিত্র, চার্ট বলছে আর 87 ধারায় যে পুস্তক, মানচিত্র, চার্ট বলছে, দুইটা ধারার ভিতরে পার্থক্য কি? এটা হচ্ছে প্রাসঙ্গিকতা আর এটা হচ্ছে অনুমান। ধন্যবাদ। শুনেন, মানে আপনি কোন পুস্তক, মানচিত্র, চার্ট দেখানোর অধিকার আদালতে আছে। আদালত যদি বলে যে আপনি এগুলো আমি দেখবো না, এটা প্রাসঙ্গিক না, আমি বলবো যে ইওর অনার আমার 36 ধারায় বলছে কি এটা প্রাসঙ্গিক, দেখানোর অধিকার আমার আছে। কি প্রিজিউম করবেন সেটা আপনার ব্যাপার। তখন উনি এটা ঠিকও প্রিজিউম করতে পারে, বেঠিকও প্রিজিউম করতে পারে। সেটা হলো কত, 87। বুঝছেন? তাহলে আমার অধিকার আছে এটা কত, 36, এটা প্রাসঙ্গিক। আর উনি কি প্রিজিউম করবে, ঠিক নাকি বেঠিক, সেটা কত, 87।
বুঝছেন কাহিনী? জি। তারপরে দেখেন আহ তার বার্তা সম্পর্কে অনুমান। তার বার্তার এখানে ইংরেজি আমরা পরে পড়বো টেলিগ্রাফিক মেসেজ। তার বার্তা মানে আবার বলেন না স্যার কি তার, ওই খাম্বার তার নাকি ঘরের তার? তার বার্তা মানে হচ্ছে টেলিগ্রাফিক মেসেজ, মানে বিষয়টা হলো টেলিফোনের যে কথোপকথন, এই সম্পর্কে আদালত কি অনুমান করবে? মে প্রিজিউম। ধন্যবাদ। এটা কত দাঁড়ায়? 88 দাঁড়ায়। তারপরে দেখেন 88 ক, এটা আপনাদের পুরাতন বইতে নেই, আশেপাশ থেকে একটু লিখে নেন। 88 ক, ডিজিটাল যোগাযোগ বিষয়ে অনুমান, প্রিজাম্পশন অ্যাজ টু ডিজিটাল কমিউনিকেশন। অষ্টাশি ডিজিটাল 88 ক লেখেন, ডিজিটাল যোগাযোগ বিষয়ে অনুমান। ডিজিটাল যোগাযোগ বিষয়ে অনুমান। ডিজিটাল যোগাযোগ কেমন হইতে পারে? মেসেঞ্জারে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, ইমেইলে যোগাযোগ করেন, এই যোগাযোগগুলো কি যোগাযোগ? ডিজিটাল ডিজিটাল যোগাযোগ বিষয়। তাহলে আদালত কি অনুমান করবে? মে মে প্রিজিউম করবে। কত দাঁড়ায়? 83 ক, 88 ক। 88 ক। হুম। 88 তারপরে আর একটা ধারা লিখবেন, যদিও শুধু 89 ধারা মে প্রিজুম না, বাট 89 ক মে প্রিজুম। বুঝতে পারছেন? 89 কটা একটু লেখেন, যে ফরেনসিক সাক্ষ্য সম্পর্কিত অনুমান। ফরেনসিক সাক্ষ্য সম্পর্কিত অনুমান 89 ক। 89 ক ফরেনসিক সাক্ষ্য সম্পর্কিত অনুমান। ফরেনসিক সাক্ষ্য সম্পর্কিত অনুমান লিখছেন? তাহলে 88 ক হলো ডিজিটাল যোগাযোগ বিষয় অনুমান, আর 89 ক কি? ফরেনসিক ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে অনুমান। কি অনুমান করবে? মে প্রিজুম। জি। হ্যাঁ। আচ্ছা দেখেন, তারপরে দেখেন 90 ধারা, 90 আহ, আগে 90 ধারা, 90 ক কে আগে 90, 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। কয় বছরের? 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। মানে আমরা বিস্তারিত পরেই পড়বো এটা, এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে। 30 বছরের পুরাতন দলিল যদি সঠিক হেফাজত থেকে আসে, সঠিক হেফাজত মানে হলো যে ধরেন বিকাশ একটা জায়গার দীর্ঘদিন ধরে দখলে আছে, এখন হঠাৎ বেনজির সাহেব বিকাশে বেদখলের হুমকি দিছে, হুমকি দেওয়ার পর বিকাশ সত্য ঘোষণার মামলা করছে যে আমি যে প্রকৃত মালিক এই মর্মে ঘোষণা চাইছে, দখলে বিকাশই আছে। তখন বিকাশ যে দলিলটা দেখাইছে, তখন আদালত ধরে নিতে পারে যে যেহেতু বিকাশ 30 বছর ধরে অলরেডি দখলে আছে, তাহলে তার দলিলটা ঠিকঠাকই আছে। এটা এই অনুমানটা করতে পারে যদি এই দলিলটা কত বছরের পুরাতন হয়? 90 বছরের না, কয় বছরের? 30 বছরের। বুঝছেন? তারপরে দেখেন 90 ক, পুরাতন বইতে নেই, আমি লিখে দিয়েছিলাম আপনাদের। 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। কয় বছরের পুরাতন? 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কিত অনুমান। ডিজিটাল রেকর্ড তো বুঝেন, মানে অডিও ভিডিও এগুলা যা আছে সবকিছুই ডিজিটাল রেকর্ডস। তো আপনি যদি যদি কোনো ডিজিটাল রেকর্ডস এর বয়স হয় 5 বছর, তাহলে আদালত ধরে নিতে পারে যে এটা ঠিকঠাকই আছে। ওই অডিও ভিডিও কল অথবা ধরেন সিসিটিভি ফুটেজ দেখাচ্ছেন 5 বছর আগে, আপনার বাসা আপনি সিসিটিভি ফুটেজটা দেখাচ্ছেন, তাহলে ধরে নিবে এটা যথাযথ হেফাজত থেকে এসেছে। বুঝছেন? আচ্ছা, ধারা 114 দেখেন, আহ আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে। 114, আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারবে। তো এখানে আমরা যে ধারাগুলো আমরা পেলাম, এর আগে আমরা এই 88 ক এবং 89 ক এবং 90 ক, এই তিনটা ধারা আগে ছিল না। এই তিনটা ধারা যুক্ত হয়েছে কত সালের সংশোধনীতে? 2022 সালের সংশোধনীতে। তাহলে 86 হলো, এগুলো আপনার মনে রাখতে হবে ভাই। 86-তে হলো বিদেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল, 87-তে হলো পুস্তক মানচিত্র চার্ট, 88-তে হলো তার বার্তা, 88 কত বলছে? ডিজিটাল যোগাযোগ বিষয়ে অনুমান। 89 কত বলছে? ফরেনসিক সাক্ষ্য বিষয়ে অনুমান। 90-তে বলছে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। 90 কত বলছে? 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কিত অনুমান। এবং 114-তে বলছে আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারবে। তাহলে ভাই এই যে যে আমরা যে ধারাগুলো পড়লাম, এই সবগুলো হলো মে প্রিজুম। আর মে প্রিজুম মানে হলো কি সম্পর্কিত অনুমান? ঘটনা সম্পর্কিত অনুমান। আর ঘটনা সম্পর্কিত অনুমান হলেই সেটা কি? রিবাটেবল। আচ্ছা, যাদের কাছে একটু জটিল লাগে শুনেন,
আইন হচ্ছে এমন বিষয় যে আপনি একবার যদি এটা মুখস্থ করেন, মুখস্থ করা লাগবে না, বারবার দেখেন, একবার মনে থাকলে ধরেন আপনি 2 দিন পর ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। বাট পরবর্তীতে যখন এটা দেখবেন, প্রথমবার মনে রাখতে যত সময় লাগছিল এখন আর তত সময় লাগবে না। বুঝতে পারছেন? প্রথমবার ধরেন আপনার মনে রাখতে 30 মিনিট লাগছিল, পরের বার আপনার মনে রাখতে 3-4 মিনিটে হয়ে যাবে। এরপরে যত দেখবেন, দেখবেন যে এক ঝলক দেখছেন, মনে উঠে গেছে। সো এটা হচ্ছে বারবার পড়ার উপকারিতা। ব্রেন বেমানি করা না, করলেও দেখেন, ঠিক আছে। তো এখন আমরা চলে আসব প্রিজাম্পশন অফ ল, আইন সম্পর্কিত অনুমান। আর আইন সম্পর্কিত অনুমান হলো কি শেয়াল প্রিজম, এবং শেয়াল প্রিজম এটা কি বলেন তো, রিবার্টেবল নাকি রেবার্টেবল? রেবার্টেবল, ধন্যবাদ। তো প্রথমে আমরা চলে আসি ধারা 79। তো তার আগে এখানে একেবারে এই এই সকের মে প্রিজমের সকের ডান পাশে লেখা দেখেন যে মে প্রিজম, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট আর রিবার্টেবল প্রিজাম্পশন, যা আমরা অলরেডি জানি নাকি। আর এই সকল ধারায় আদালত মে প্রিজম করতে পারে। এই ধারার অনুমানগুলো হলো খণ্ডনযোগ্য ঘটনা সম্পর্কিত অনুমান। এখন আমরা চলে আসি ধারা 79। দেখেন শেয়াল প্রিজম, প্রথম যেটা সেটা হলো প্রত্যায়িত নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান। এই প্রত্যায়িত নকল হলো আমাদের দেশের আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল, জাবেদা, সার্টিফাইড কপি। বুঝতে পারছেন? এই যে 79 ধারায় যে প্রত্যায়িত নকল বলছে, আবার 86 ধারায় প্রত্যায়িত নকল বলছে, বাট এই দুই স্বয়ংক্রিয়কৃত নকলের মধ্যে পার্থক্য কি? 79 ধারায় হলো দেশি আদালত, আর 86 ধারা কি? বিদেশি। তো আপনি যদি দেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল দেখান, তাহলে আদালত এটাকে কি প্রেজেন্ট করবে? শেয়াল প্রেজেন্ট করবে। আর শেয়াল প্রেজেন্ট মানে হলো সেটা কি? খণ্ডনযোগ্য, মানে খণ্ডনযোগ্য। খণ্ডনযোগ্য। সেটা কি বলেন? খণ্ডনযোগ্য। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে খেয়াল রাখেন, এই মাহবুব সাহেব, বাংলাদেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল দেখাইলে কি অনুমান করবে, মে প্রিজম না শেয়াল প্রিজম? ঈশান। ভেবে বলেন। বাংলাদেশি আদালতেরটা দেখাইলে শেয়াল প্রিজম, আর বিদেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল দেখাইলে মে প্রিজম। কত দাঁড়ায়? 86। বিদেশি আদালত হইলেই 86, আর বাংলাদেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল দেখাইলে কত? 79। বুঝতেন? আচ্ছা, তারপরে দেখেন লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিল সম্পর্কে অনুমান। যেমন দিয়ে লেখেন যে ফৌজদারি কার্যবিধির 164 ধারা, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় যে দোষ স্বীকার রেকর্ড করা হয় ইত্যাদি। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় যে দোষ স্বীকার রেকর্ড করা হয় ইত্যাদি। অর্থাৎ আপনি যদি লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিল, আপনি যদি কোর্টে 164, 161 যেগুলো আর কি লিপিবদ্ধ করে, এই টাইপের ডকুমেন্ট গুলো যদি আদালতে উপস্থাপন করা হয়, তাহলে আদালত 80 ধারায় কি অনুমান করবে বলেন? এটা শেয়াল প্রিজম করবে, সঠিক বলে অনুমান করবে। তবে এটা কি প্রমাণ করা যাবে? খণ্ডন করা যাবে। 81 ধারাটা লেখেন বাতিল, সেকশন 81 বাতিল। একাশি ধারা কি বলেন? বাতিল। আচ্ছা, 81 ক আপনাদের পুরাতন বইতে নেই, একটু লিখে নিতে পারেন। 81 ক এটা বলছে যে ডিজিটাল বিন্যাসে গেজেট সম্পর্কিত অনুমান। ডিজিটাল বিন্যাসে গেজেট সম্পর্কিত অনুমান। বিন্যাসে গেজেট সম্পর্কিত অনুমান অর্থাৎ কিছুদিন আগে আমি যে উদাহরণটা একটু আগে দিলাম, যে 43তম বিসিএস এর যে গেজেট প্রকাশিত হয়েছে, তো গেজেট গুলার আছে হার্ড কপি আর একটা আছে কি সফট কপি। হার্ড কপি সাধারণত নোটিশ বোর্ডে টানায় দেয় নাকি, আর সফট কপি হচ্ছে বিপিএসসির, বাংলাদেশ ওই যে বিপিএসসির যে ওয়েবসাইট আছে সেখান থেকে কি করতে হয়, ডাউনলোড করতে হয়। তাহলে সফট কপি যেগুলো আছে এগুলো তো আমরা দেখতেছি এটা একটা ডিজিটাল বিন্যাস, ডিজিটাল ফরমে আছে। তো এই ডিজিটাল বিন্যাসে যদি কোনো গেজেট প্রকাশিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি অনুমান করবে? শেয়াল প্রিজম। আপনি যদি ধরেন ওই আমাদের যারা ওই যে গেজেটে যাদের নাম আসে নাই, তো তারা তো রিড করতে পারে, রিড করবে না যে আমরা চাকরি পাইছি কিন্তু প্রথমবার গেজেটে নাম আসছিল, দ্বিতীয়বার আসে নাই।
তখন তারা তো হার্ড কপি দেখাতেও পারে, অথবা কি যদি আদালতে দেখায় যে ওনার সফট কপি দেখেন জম্মু বিপিএসসির ওয়েবসাইটে এখনো আছে, তাহলে আদালত ধরে নিবে ওই গেজেটটা, মানে ওখানে কোনো যা আছে সেটা ঠিকঠাকই আছে, এটা কেউ বানাই দেয় নাই। বুঝতে পারছেন? এটা মানে এটা কোনো নকল টকল করা হয় নাই, ওটা ঠিকঠাকই আছে। এটা শ্যাল প্রিজুম করবে কততে? 81 একাশি ক। জি। তারপরে দেখেন ধারা 82, ইংল্যান্ডের যে সকল দলিল সিল ও স্বাক্ষরের প্রমাণ ব্যতিরেকেই গ্রাহ্য হয় সেইগুলো সম্পর্কে অনুমান, মানে ইংল্যান্ডের আপনার যে সকল দলিল এবং সিল বা স্বাক্ষর প্রমাণ ব্যতিরেকেই গ্রাহ্য হয় সেগুলো সম্পর্কে অনুমান। ইংল্যান্ডে আইনে যে সকল দলিল সিল ওই দেশে কোনো প্রমাণ ব্যতিরেকেই গ্রাহ্য হয় সেগুলো আমাদের বাংলাদেশেও কি বলেন গ্রাহ্য হবে। এটা বলছে কত ধারায়? 82 ধারায়। তো আপনি 82 ধারা মনে রাখবেন, ইংল্যান্ডের দলিল সিল, ইংল্যান্ডের দলিল সিল এটা কি প্রিজম করবে? শ্যাল প্রিজম। তাহলে আমরা 79-তে পেলাম স্বয়ংক্রিয়কৃত নকল কোন দেশের? বাংলাদেশ। বাংলাদেশের। 80-তে পেলাম লিপিবদ্ধকৃত সাক্ষ্য, যেমন কি 164। 81 ধারা কি? বাতিল। বাতিল। 81 কতে পেলাম কি? ডিজিটাল বিন্যাসে রেকর্ডকৃত গেজেট, বা এটা কত? 81 ক। 82-তে পেলাম ইংল্যান্ডের দলিল সিল যেগুলা প্রমাণ ব্যতিরেকে গ্রাহ্য হয় সেগুলা সম্পর্কে কি অনুমান করবে? শ্যাল প্রিজম করবে। আমরা চলে আসি ধারা 83, সরকারি কর্তৃত্বাধীন প্রণীত নকশা কিংবা সরকারি কর্তৃত্বাধীন, এই শব্দ দুইটা গোল্ডেন, নকশা শব্দটা গোল্ডেন, নকশা কিংবা পরিকল্পনা শব্দটা গোল্ডেন। সরকার যে সকল নকশা প্রণয়ন করে বা কিংবা পরিকল্পনা করে সেই সম্পর্কে আদালত কি অনুমান করবে? শ্যাল প্রিজিউম। ধরেন আপনি বাড়ি করার আগে নকশা তৈরি করে সেটা অ্যাপ্রুভ করে নেন কার কাছ থেকে? আহ ওই পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে, নাকি? তাহলে এটা সরকারি কর্তৃত্বাধীন, যখন সরকার এটা অ্যাপ্রুভ করে ফেললো তখন এই সম্পর্কিত যদি কোনো মামলা টামলা হয় এটা ধরে নিবে ওই নকশা বা ওই পরিকল্পনা কি আছে, কি প্রিজম করবে? শ্যাল প্রিজম করবে। জি। আমরা ধারা 84 একটু লিখতে হবে, যদিও এখানে আছে, তারপরে একটু লেখেন। 84 ধারা একটু একটু লিখলে ভালো হবে। সেটা একটু যদি লেখেন যে সরকারি কর্তৃত্বাধীনে, সরকারি কর্তৃত্বাধীনে যেসব বই, 84 হ্যাঁ, সরকারি কর্তৃত্বাধীনে, সরকারি কর্তৃত্বাধীনে যেসব বই, পুস্তক, গেজেট বের হয় ডট ডট ডট, ওই মানচিত্র ইত্যাদি, মানে সরকারি কর্তৃত্বাধীন, মানে আবার বলি সরকারি কর্তৃত্বাধীনে যেসব বই, পুস্তক, গেজেট ইত্যাদি বের হয়, এটা লিখলেই ভালো হয়, ইত্যাদি বের হয়। হুম। আইন ও আদালতের সিদ্ধান্তের রিপোর্ট হ্যাঁ, সংকলন সম্পর্ক অনুমান এগুলি এটা হচ্ছে সরকারি প্রকাশিত গেজেট। ওটা তো লেখা আছে, সাথে আর একটু লেখা। বিস্তারিত আচ্ছা শোনেন, সরকারি কর্তৃত্বাধীনে যেসব বই, পুস্তক এবং গেজেট বের হয়, এটা আসলে আহ বিষয়টা আসলে যেটা হলো যে আপনারা দেখবেন যে যে কোনো ওই যে আমাদের যে কোটা আন্দোলন নিয়ে যে আন্দোলন হলো, গেজেটের জন্য আন্দোলন করছে না? তো গেজেটের কপি আপনারা দেখছেন না? মানে সরাসরি দেখেন নাই, বাট ফেসবুকে তো দেখছেন। তো সরকার যে গেজেট বের করে, মানে সরকারি কর্তৃত্বাধীনে সরকার যদি কোনো বই বের করে, সরকার যদি কোনো পুস্তক বের করে, সরকার যদি কোনো গেজেট বের করে, সরকার যদি কোনো মানচিত্র বের করে, যেগুলো সরকারি কর্তৃত্বাধীনে, তাহলে সেই সম্পর্কে আদালত কি প্রিজুম করবে? স্যার বর্তমানে বই স্বভাবে যদি আবু সাহেব ছাপায় ওটা কি? আচ্ছা, ফাউল কোশ্চেন করে না, আগে দেখেন। ধরেন এই যে যে আইন পাঠ বইটা, পুস্তক মানচিত্র চার্ট কত ধারে পড়ছিলাম? পুস্তক 87 ধারা। 87 স্যার। মেয়েটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 36। আচ্ছা 36। আর পুস্তক মানচিত্র চার্ট সম্পর্কে অনুমান করবে মে প্রিজম কততে? 87। আর ওই পুস্তক মানচিত্র চার্টটা যদি সরকারি কর্তৃত্বাধীনে বের হয় তাহলে প্রিজম করবে শ্যাল প্রিজম কত? 84। বুঝছেন? 36, 37, 84। 36, 87, আবার বলি, মানে পেস না, বিষয়টা আপনি সহজ ভাবে নেন 36, যে 87, পুস্তক, মানচিত্র, চার্ট এগুলো দেখানো প্রাসঙ্গিক, সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক। ধারা কত? 36।
পুস্তক, মানচিত্র, চার্ট এগুলো যদি আদালত উপস্থাপন করেন, আদালত অনুমান করবে মে প্রিজিউম কত দাঁড়ায় 87। বাট এই পুস্তক, মানচিত্র, চার্ট যদি সরকারি কর্তৃত্বাধীনে হয়, মানে সরকারি পুস্তক, সরকারি মানচিত্র যদি হয়, বিজি প্রেস থেকে বের হইছে, মানে সরকার প্রকাশ করছে, তাহলে সেই ক্ষেত্রে কি প্রিজিউম করবে? শেয়াল প্রিজিউম করবে। কত দাঁড়ায় বুঝতেন? 87টা হলো বেসরকারি ভাবেই না? মে খেয়াল কত চুরাশি। কথা রে। আচ্ছা, পড়ালেখা বিষয়টা এত জটিল নেন না, আমি অনেক কিছু আলোচনা করি। একজন আমাকে বলতেছে স্যার শর্টকাটে পাশের ওয়ে কি, আপনি তো অনেক আলোচনা করেন। এটাই মনে থাকে না এখন অনেক আলোচনা করি যাতে অনেক পড়লে অ্যাটলিস্ট 100টা পড়াইলে যাতে আপনার 50টা 60টা মনে থাকে, বুঝতে পারছেন? আর আমরা তো এখানে কোন আইনের কোথায় কি আছে, ধরেন আপনি যখন একটু বেশি পড়বেন একটা সময় আপনার কাছে এসে প্রশ্ন মনে পড়বে যে পুস্তক, মানচিত্র, চার্ট কোন কোন জায়গা পড়লাম, মাথা চুলকাবেন, একবার বের করবেন 36-এ আছে, 87-তে আছে বা 84-তে আছে, পার্থক্য কি? এক জিনিস এত জায়গায় কেন? এক জিনিস এত জায়গায় কেন? তাহলে গতদিন আমরা পড়ছিলাম, মনে আছে কিনা আপনার, যে অধিকার প্রথা 13 ধারায় আছে, অধিকার প্রথা 32-এর 4-এ আছে, অধিকার প্রথা কততে আছে? সাথে আছে 32-এর 7-এ আছে। অধিকার প্রথা আছে কততে? 48-এ। তো গতদিন কিন্তু এই 4 ধারার ব্যাখ্যা আমি দিছিলাম যে কোন জায়গার অধিকার প্রথা বলতে কি কি বুঝায়। আচ্ছা, ধন্যবাদ। তো বইতে যে আমাদের 84 ধারাটা আছে একটু বুঝি দেখেন। কারণ আমি একটা কথা বলি যে আপনার প্রিলি পাস করতে হলে এরকম খুঁটিনাটি সহকারেই আপনার পড়তে হবে। আমরা যতটুকু পড়ি এতটুকু যদি আপনি মাথায় রাখতে পারেন, দেখবেন যে সাক্ষ্য আইনের 15টা প্রশ্নের থেকে ইনশাল্লাহ 12টা আপনার হুবহু কমন পাচ্ছে, বা মানে 12টা আপনি নিঃসন্দেহে উত্তর করতে পারবেন ইনশাল্লাহ। 12টার বেশি তো আমার দরকার নাই। 84 দেখেন, আইন এবং আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান। মানে এখানে টাইটেলটা আবার একটু অন্যভাবে দিছে, আইন এবং আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান। তাহলে কত দাঁড়ায়? 84 দাঁড়ায়। 85 দেখেন, আম মোক্তারনামা সম্পর্কে অনুমান। এখানে আম মোক্তারনামা মানে হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। আম মোক্তারনামা মানে কি? পাওয়ার অফ অ্যাটর্নি বুঝেন না কেউ আছেন অনলাইন অফলাইনে? আছেন? এ বিতিকা, পাওয়ার দিয়ে দেয় কি আমার পাওয়ার দেয় সম্পত্তি বলেন? সম্পত্তি দেখাশোনা বা আমি যেটা আহ, এই সম্পত্তির অধিকার তাকে দিয়ে দেয়, আমার যেটা অধিকার আছে তার যে অধিকারটা দিয়ে দেয় কাগজ কলমে লিখে। কেন দিয়ে দেয় বলেন? আহ, আমি যদি বিদেশে যাই দেখাশোনার জন্য। আপনি বিদেশে গেছেন, আপনার পাওয়ার অফ অ্যাটর্নি এই সম্পত্তি সম্পত্তি যা যা আছে সবকিছু আরিফ সাহেব দিয়ে গেলেন, যখন আমি দেশে আসবো তখন আপনি এবার এটা কি বুঝে নেবেন? মানে আপনি বললেন যে আমি যতদিন বিদেশে থাকবো 3 বছর, 3 বছর আমার সম্পত্তি দেখাশোনার যাবতীয় দায় দায়িত্ব সবকিছু, মানে আমি থাকলে যা যা করতে পারতাম আরিফ সাহেবও তাই তাই করতে পারবে। এই পাওয়ার অফ অ্যাটর্নি, এটাকে বলে আম মোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি। তো আম মোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে কি অনুমান করবে বলেন? সকল কিছু দেখেন যাবে, সেটা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আলাদা আইনই আছে। জি, দেখেন 2012 সাল অথবা 13 সালের একটা আইন আছে, দেখেন। তো তারপরে দেখেন, এই কারণে তো বলি যে আমরা তো 7 সাবজেক্ট পড়ি, যদি অনেকগুলো আইন থাকতো আরো ভালো হতো, সারা বছর অনেক আইন জানা যেত। দেখেন, বিশেষ করে সংবিধানে মিস করি, মুসলিম ল বা অন্যান্য যা যা আছে এগুলো তো আপনাদের থাকলে আরো ভালো হতো। দেখেন, এর ওই যে অনার্স দেখেন গুলোরে পড়ানো পঁচা 85 ক। আচ্ছা দেখেন, 85 ক, ডিজিটাল বিন্যাস চুক্তি সম্পর্কিত অনুমান, এটা একটু দেখেন। ডিজিটাল 85 ক একটু লেখেন, 85 কটা একটু লিখে দেখেন, ডিজিটাল বিন্যাসে চুক্তি সম্পর্কিত অনুমান। ডিজিটাল বিন্যাসে চুক্তি সম্পর্কিত অনুমান লিখছেন? 85 খ লেখেন। আচ্ছা আপনার 85 খটা একটু লেখেন, থাক, পড়ুক না পড়েন না পড়েন সেটা পরের ব্যাপার, বাট একটু লেখা থাক। 85 খ হলো ডিজিটাল রেকর্ডস, ডিজিটাল রেকর্ডস এবং ডিজিটাল স্বাক্ষর বিষয়ে অনুমান। ডিজিটাল রেকর্ডস এবং ডিজিটাল স্বাক্ষর বিষয়ে অনুমান লিখছেন?
85 গও আছে কিন্তু, 85 গটাও একটু লেখেন, যে ডিজিটাল স্বাক্ষর, এটা হলো ডিজিটাল স্বাক্ষর অবলিক ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট বিষয় অনুমান, ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট বিষয় অনুমান। সার্টিফিকেট। ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট বিষয়ে অনুমান। আচ্ছা, প্রথমত আমি একটু বলি, সেটা হলো আপনারা 2012 সালের যে সংশোধনী, এটা যদি নাও পড়েন, সরি 2022 সালের সংশোধনী নাও পড়লে সমস্যা নাই, ওখান থেকে বড় ধরে একটা দুইটা প্রশ্ন আসতে পারে। আর আমরা তো অ্যাটলিস্ট মানে যতটুকু আসার মতো সেটা তো আপনাদের এই জায়গা পড়তেছি। আপনি তো মনে রাখবেন যে যদি আসে যে ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট বিষয় অনুমান, ধরেন ওই জায়গা তিনটা অপশন আছে, ক নাই, একটা অপশনে ক যুক্ত আছে, তাহলে উত্তর হবে কি ক। তাই কিছু কিছু জিনিস টেকনিক জানা রাখতে মানে জেনে রাখতে হবে, যেগুলো যদি ভবিষ্যতে কাজে লাগে আর কি। তো এই যে যে তিনটা আমি পড়লাম, 85 ক, 85 খ, 85 গ, ডিজিটাল বিন্যাসে চুক্তি সম্পর্কিত অনুমান, মানে আপনারা যে চুক্তিটা করছেন ডিজিটাল বিন্যাসে, হার্ড কপি নাই, ধরেন ডিজিটালে বিন্যাসে চুক্তি করছেন, সেটা সম্পর্কে আদালত কি প্রিজুম করবে? শ্যাল প্রিজুম। হ্যাঁ। 85 খ, ডিজিটাল রেকর্ড বা ডিজিটাল স্বাক্ষর বিষয়ে অনুমান। ওই যে ডিজিটাল রেকর্ড তো আমরা সবাই জানি, অডিও ভিডিও ক্লিপ টিলিপ যা যা আছে, আর ডিজিটাল স্বাক্ষর বিষয়ে আদালত কি অনুমান করবে? শ্যাল প্রিজুম। 85 গ দেখেন, ডিজিটাল সার্টিফিকেট বিষয়ে অনুমান। কি বলেন? আপনারা অনেক কোর্স সম্পন্ন করলে দেখবেন যে আপনাদের একটা ডিজিটাল সার্টিফিকেট দেয়, যেরকম অনলাইনে বিভিন্ন কোর্স আছে জানেন, ওই যে বিভিন্ন কর্তৃপক্ষ নেয়, সে ফ্রিল্যান্সিং হোক বা ইংলিশ হোক বাংলা হোক, অনেক কিছু হয়, আরবি শেখার কোর্সও আছে। তো এগুলা করলে তারা একটা কি দিবে? সার্টিফিকেটটাও ডিজিটাল, তাহলে সেই সার্টিফিকেট বিষয়ে আদালত কি অনুমান করবে? শ্যাল প্রিজুম করবে। আচ্ছা, এখন যাই হোক, আমরা 89-তে চলে আসি। দেখেন 89 ধারা, দাখিল করা হয় নাই এরূপ দলিলের, আমরা ওই যে মে প্রিজমের ক্ষেত্রে ওই জায়গা একটা ধারা পড়ছিলাম না, ওই যে 86, 87, 88, 89 বাদ দিয়ে পড়ছিলাম কত? 90। তাহলে এই জায়গায় দেখেন 89 ধারাটা, দাখিল করা হয় নাই এরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান, এটা 89। এই পাশে একটু তীর চিহ্ন দিয়ে লেখেন, যে দলিল দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে, যে দলিল দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে। যে দলিল দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে, লিখছেন? আচ্ছা, তো এটা বলছে যে ধরেন আরিফ সাহেবকে আদালত একটা নোটিশ দিছে যে আরিফ সাহেব আপনার কাছে একটা দলিল আছে, ওটা হাজির করেন। প্রশ্ন উঠছে যে ওই দলিলটা কি ঠিক কিনা, এক পক্ষ দাবি করছে ঠিক, এবং আরিফ সাহেবের নোটিশ দিছে না, আরিফ সাহেবের কাছে দলিলটা আছে। তো আরিফ সাহেবের আদালত সমন দিছে, সমন দেওয়ার পরও আরিফ সাহেব ওটা আনে নাই, বুঝতে পারছেন? তো এটা তাহলে আদালত এক্ষেত্রে অনুমান করতে পারে যে এটা ঠিক নাকি বেঠিক। এটা যদি সে সমন দেওয়ার পরেও যেহেতু আনে নাই, তাহলে ধরে নিতে পারে এটা ঠিক আছে। এটা কি আছে বলেন? ঠিক আছে, জি। তো তারপরে দেখেন ধারা 105, আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে সে সম্পর্কে অনুমান, মানে আসামির মামলা, এটা আমরা বার্ডেন অফ প্রুফে পড়বো। ব্যতিক্রম আমরা তো পড়েছি পেনাল কোডে, যে আপনার 76 থেকে 100 কত ধারা, 6 ধারা পর্যন্ত আছে ব্যতিক্রম। তারপরে 300 ধারার 5টা আছে ব্যতিক্রম, 300 ধারার প্রথম ব্যতিক্রমের আবার ব্যতিক্রম আছে 3টা নাকি। তারপরে 499 ধারায় মানহানি ব্যতিক্রম আছে কয়টা? 10টা। তো এরকম যেখানে যত ব্যতিক্রম আছে এগুলার ক্ষেত্রেও আদালত কি অনুমান করতে পারে? শেয়াল প্রিজুম করতে পারে। এটাই বলছে কত ধারায়? 105 ধারায়। তো এই সকল ধারাই আসলে আপনার আদালত শেয়াল প্রিজুম করতে পারে। আর শেয়াল প্রিজুম মানে হচ্ছে আইন সম্পর্কিত অনুমান। শেয়াল প্রিজুম মানেই কি বলেন? খণ্ডনযোগ্য, খণ্ডনযোগ্য। তো এইগুলা একটু মনে রাখতে হবে, এগুলা খুব সোজা, খুব বেশি জটিল না। যদিও অনেকগুলো ধারা আপনার লাগতে পারে, আপনি বেশ কয়েকবার একটু মন দিয়ে পড়বেন, আর পড়তে ইচ্ছা না করলে ভিডিও দেখবেন। তো 79-তে বলছিল যে প্রত্যায়িত নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান, 80-তে বলছে লিপিবদ্ধকৃত সাক্ষ্য, 81 কত বলছে ডিজিটাল ডিজিটাল বিন্যাসে গেজেট সম্পর্কিত অনুমান, 82-তে বললো ইংল্যান্ডের
গেজেট সিল, ইংল্যান্ডের সিল স্বাক্ষর। 83-তে বলছে সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা বা পরিকল্পনা। 84-তে হলো সরকারি কর্তৃত্বাধীনে যদি বই পুস্তক বা গেজেট বের হয়। 85-তে কি আম মুক্তার নামা। তারপরে 85 ক আপনার কাছে জটিল লাগলে বাদও দিতে পারেন, বাট এমনি একটু রিডিং পড়ে যান যে ডিজিটাল বিন্যাসে চুক্তি সম্পর্কিত 85 ক, ডিজিটাল রেকর্ড বা স্বাক্ষর বিষয়ে 85 খ, ডিজিটাল সিগনেচার বা স্বাক্ষর এটা কত 85 ক। আর যারে দাখিল করা হয় নাই এরূপ দলিলের যথাযথ সম্পাদন, এই যে দেখেন দাখিল করা হয় নাই এরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান, এটা কত 89। আর আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে এটা কত 105। ধন্যবাদ। তো আমরা চলে আসি কনক্লুসিভ প্রুফ। দেখেন, তো আমরা জানি কনক্লুসিভ প্রুফ মানেই হলো এটা কি রিভার্টেবল না ইরিভার্টেবল? ইরিভার্টেবল, এবং এটা হলো আইন সম্পর্কিত অনুমান। তো এখানে কনক্লুসিভ প্রুফ দেখেন, একটা প্রথম যেটা ধারা সেটা হলো 41 ধারা। প্রোবেট মানে হলো উইল সম্পর্কিত আদালত, ম্যাট্রিমোনিয়াল মানে হলো বিবাহ সম্পর্কিত আদালত, অ্যাডমিরালটি মানে হলো সামুদ্রিক এখতিয়ার সম্পন্ন আদালত, দেউলিয়াত্ব মানে তো ইনসলভেন্সি, এখতিয়ার প্রয়োগকারী ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত রায়, আদেশ বা ডিক্রিকে কতিপয় ক্ষেত্রে গোল দিবেন চূড়ান্ত প্রমাণ। সো এই 4টা আদালতের রায় 41 ধারায়, এটা হলো কনক্লুসিভ প্রুফ, এবং এটা হচ্ছে কি খণ্ডন অযোগ্য, খণ্ডন অযোগ্য বা অখণ্ডনযোগ্য, ঠিক আছে, এবং আইন সম্পর্কিত অনুমান। বাট 112টা দেখেন, ধারা 112, এটা একটু গোল দিবেন, বিবাহ গোল দিবেন স্থির থাকাকালে, স্থির থাকাকালে এটা একটু গোল দেন, বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্মই হলো বৈধতার চূড়ান্ত। তবে কথা আছে, এটা খণ্ডনযোগ্য। এটা যদিও কনক্লুসিভ প্রুফ, এটা কি খণ্ডনযোগ্য। ধরেন সহজ উদাহরণ দেই, যে বিবাহ স্থির আছে, স্বামী থাকে বিদেশে, দেশে আর আসে নাই, কিন্তু বউ প্রেগনেন্ট, এইদিকে তো খণ্ডন করতে হবে। এটা খণ্ডন করতে পারে, ঠিক আছে, কনক্লুসিভ প্রুফ, বাট এটা কি খণ্ডনযোগ্য, এটা একটা। তারপরে এমনও যদি হয়, যদি বলেন যে বিবাহের 1 মাসের মধ্যে সন্তান জন্মগ্রহণ করছে, বলেন তো বৈধ নাকি অবৈধ? অবৈধ। কেন অবৈধ কেন? স্বামী যদি মেনে নেয় তাহলে তো অবৈধ না, বুঝেন নাই? বিবাহ স্থির থাকাকালে মানে তো বিবাহ স্থির ছিল, হ্যাঁ এই সময় যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে এটা কিন্তু অবৈধ না, এটা কি বৈধ, বৈধ। তবে স্বামী ইচ্ছা করলে কি প্রমাণ করতে পারে? অবৈধ। অবৈধ প্রমাণ করতে পারে। এই লোক তো সবকিছুই পায়, আপনি যা করেন সেটাই পায়। আচ্ছা, আপনি একটু বুঝেন ভাই, শুনেন শুনেন শুনেন, আপনাদের কাছে অদ্ভুত লাগতে পারে যে 1 মাসের মধ্যে সন্তান, এটা বৈধ কেমনে হয়? স্বামী মেনে নিলে এটা কি বৈধ? কেন? বিবাহের স্বামী স্ত্রী একসাথেই থাকে, বিবাহের 2 বছর পর ধরেন বাচ্চা হয়েছে, তাহলে স্বামী এটারে যদিও কনক্লুসিভ প্রুফ বিবাহ স্থির, বাট স্বামী এটারে কি প্রমাণ করতে পারে? খণ্ডন। খণ্ডন করতে পারে। কিভাবে? যে বাচ্চার ডিএনএ এর সাথে ওনার ডিএনএ প্রমাণ করে যে এটা আমার বাচ্চা না, তাহলে এক্ষেত্রেও সে খণ্ডন করতে পারে যদি স্বামী প্রমাণ করতে পারে। বুঝতে পারছেন? তো বিবাহ বর্বর থাকা অবস্থায় সন্তান জন্মগ্রহণ করলেই বৈধ, তার চূড়ান্ত প্রমাণ যদি স্বামী কি না করে, আপত্তি না করে। না করে, 1 মাস পরে বাচ্চা হইলো, এটা আপত্তি করে। বৈধ। কেন? ওইটা ওই স্বামীর বাচ্চা হইতে পারে। মানে কি বলবো, আগে তো তার কিন্তু ভালো সম্পর্ক ছিল, পরে বিয়ে হয়েছে। বিদেশে হয় না? স্যার ওই যে বিদেশে যে পেলে পেলে না কি যেন আছে না, মেসি মেসি তো মেসি আছে তো পরে বিয়ে হয়েছে, তো এটা হয় না বিদেশে হয় এটা হচ্ছে না বিদেশে খেলাধুলো দেখে না দিদি খুব তো এটাই হয়েছে কালি তো কালিতে সবই থামেন থামেন থামেন, আমি তো ম্যারাডোনা খেলা দেখতাম। জীবন সম্পর্কে বলছে তাদের এগুলা দেখে শুনেন শুনেন, এই থামেন 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 থামেন। তো এই জায়গায় আমরা মোটামুটি যে আলোচনা করলাম, মে প্রিজম, শ্যাল প্রিজম, আর একটা কি কনক্লুসিভ প্রুফ, বিস্তারিত ধারাসহ আলোচনা করছি। তো এখানে একটু তাত্ত্বিক আলোচনা আছে, এই লেখাটুকু আপনারা নিজেরা পড়ে নিন। এখানে আসলে আমি যে কথাগুলো বলছি সেটাই বিস্তারিত এখানে কি বলেন আলোচনা করা হয়েছে। তবে জাস্ট আমি এই অংশটুকু পড়বো, এই যে কনক্লুসিভ প্রুফের ফলাফল পাইছেন,
কনক্লুসিভ প্রুফের ফলাফল পাইছেন না? এটা 2 নম্বর পয়েন্টটা পড়বো। দেখেন, সাক্ষ্য আইনের 112 ধারায় বল দিবেন বিবাহ বলবৎ থাকাকালীন সময়ে সন্তান জন্মগ্রহণ করলে উক্ত সন্তান উক্ত পুরুষ ব্যক্তির বৈধ সন্তান বলে কি হবে? চূড়ান্ত প্রমাণ হবে। এখানে আপনার কি বলছে যে বিবাহের 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, তা কি বলছে? না, বলে নাই। বিবাহ বলবৎ থাকা অবস্থায় সন্তান জন্মগ্রহণ করলেই কি চূড়ান্ত প্রমাণ। তবে যদি কেউ চায় সেটারে খণ্ডন করতে পারে। জি। তারপর দেখেন যে আইনের আহ, সাধারণ ব্যাখ্যা অনুযায়ী 112 ধারার অনুমান অখণ্ডনযোগ্য হলেও প্রকৃতপক্ষে 112 ধারার অনুমান বল দিবেন খণ্ডন যোগ্য। সাক্ষ্য আইনের 112 ধারার অনুমান হলো চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ। 112 ধারায় সন্তানের বৈধতার অনুমান চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ হলেও এটা আন্ডারলাইন করবেন খণ্ডনযোগ্য আইন সম্পর্কিত অনুমান বা রিবাটেবল প্রিজাম্পশন অফ ল। যেমন কোন সন্তানের পিতা ও মাতার মধ্যে বিবাহ বলবৎ থাকাকালীন সময়ে উক্ত সন্তান জন্মগ্রহণ করে থাকলে 112 ধারার অধীন আইন সম্পর্কিত অনুমান হলো উক্ত সন্তানটি কি বলেন বৈধ, এবং এই অনুমান হলো চূড়ান্ত প্রমাণ কিন্তু কি খণ্ডন যোগ্য। অর্থাৎ উক্ত সন্তান যে বৈধ তা খণ্ডন করা যেতে পারে, বা উক্ত সন্তান যে বৈধ না তাও নিম্নলিখিত উপায় প্রমাণ করা যেতে পারে। এটা আন্ডারলাইন করেন। যে সময়ে প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী স্বামী উক্ত সন্তানের পিতা হতে পারত, অর্থাৎ প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে সময় স্ত্রী গর্ভধারণ হতে পারত, উক্ত সময়ে আন্ডারলাইন করবেন স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো যৌন সহবাসের সম্পর্ক ছিল না প্রমাণ করে। ওই সময় তাদের মধ্যে কি ছিল না, কোনো সম্পর্ক ছিল না, এটা প্রমাণ করা যেতে পারে। তো এখানে আর একটা কথা বলে নাই, সেটা আমরা ওই সামনে গিয়ে পড়বানি। সেটা হলো বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে। কত দিনের মধ্যে বিবাহ আপনি এইটা বিচ্ছেদের? নিয়ে প্রশ্ন করেন কিন্তু বুঝি না, একটু বুঝাই বলেন তো। ওই সময় ভুল হয়ে যায়, মানে গেছা গাছ ভাবি তো ওইটাই হয়েছে, পরে ভুল হয়ে যায়। আমি যতবার পড়ি বুঝে উঠতে পারি না। আরে তা না, বুঝে না, সাত প্রশ্ন করুক পরে বুঝবে। ওখানে প্রশ্নটা আছে এইভাবে যে বিবাহ স্থির থাকাকালে কতদিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে বৈধতার চূড়ান্ত অনুমান। তো ওই জায়গায় আপনারা তাকাইতেন 280 দিন। হয় স্যার। তা ওটা তো হয় বিবাহ স্থির থাকাকালে তো 280 দিন না। না। বিবাহ স্থির থাকাকালে কোনো দিনের কথা বলছে না। না। বুঝছেন? বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কতদিন? 280 দিন। জি জি। বিচ্ছেদ। তো বিবাহ বিচ্ছেদ অনেক উপায় হতে পারে, মৃত্যুর মাধ্যমে হতে পারে বা তালাকের মাধ্যমে হতে পারে। যেভাবেই হোক না কেন বিবাহ বিচ্ছেদের কত দিনের মধ্যে? 280 দিনের মধ্যে। বলবৎ আছে। বুঝছেন? আচ্ছা, তো আমরা এখানে 2023 সালে একটা প্রশ্ন আসছে, একটু দেখি। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী মুক্তারনামার সম্পাদন বিষয় আদালত। মুক্তারনামা হলো মুক্তারনামা, পাওয়ার অফ অ্যাটর্নি। কি প্রমাণ করবে বলেন তো? কি অনুমান করবে? 85 দ্বারা অবশ্যই অনুমান করবে। অবশ্যই অনুমান করবে মানে কি? শ্যাল প্রিজম। জি। তারপরে দেখেন 2 নম্বর প্রশ্নটা, নিম্নের কোন বিষয়টি শ্যাল প্রিজমের অন্তর্ভুক্ত? আমরা একটু খুঁজি। দেখেন, ফরেন জুডিশিয়াল রেকর্ড, এটা আছে 86 ধারায়, এটা মে প্রিজিউম। টেলিগ্রাফিক মেসেজ, তার বার্তা, এটা আছে 88 ধারায়, কি মে প্রিজিউম। 30 বছরের পুরাতন ডকুমেন্ট, 30 ইয়ার্স ওল্ড ডকুমেন্ট, মে প্রিজিউম। ডকুমেন্ট অফ পাওয়ার অফ অ্যাটর্নি, এটা কি 85, এটা কি প্রিজিউম? শ্যাল প্রিজিউম। এই মাহবুব সাহেব, এই 2 নম্বর প্রশ্ন আপনার বইতে আছে, দেখছেন? আছে? দেখছেন? পান নাই? এই ওনা একটু খুঁজে দেন। পাইছেন? আচ্ছা, যাই হোক, আছে তো। আচ্ছা, এখন আপনি আমারে বলেন এই 2 নম্বর যে প্রশ্নটা, এই জায়গা বলছে নিম্নের কোনটি শ্যাল প্রিজমের অন্তর্ভুক্ত। সো এখানে উত্তর হয়েছে 1 নম্বর, ক নাম্বার দেখেন, ডকুমেন্ট অফ পাওয়ার অফ অ্যাটর্নি। কারণ পাওয়ার অফ অ্যাটর্নি আছে কত ধারায়? 85 ধারায়। এখন মাহবুব সাহেবের কাছে আমার প্রশ্ন, যে বলেন তো যে এই 2 নম্বর প্রশ্নে কোনটা ঘটনা সম্পর্কিত অনুমান? কেউ বলবেন না। 2 নম্বর প্রশ্নে, মানে আপনার বইতে যেটা 1 নম্বর, এই 4টা অপশনের মধ্যে আদালত কোন কোন ক্ষেত্রে ঘটনা সম্পর্কিত অনুমান করবে?
তারপর তো এটা আপনার ডকুমেন্টারি পাওয়া কাটলে এটা বাদে আপনি ঘটনা সম্পর্কে এই তিনটায় ঘটনা সম্পর্কিত অনুমান। ধন্যবাদ। আচ্ছা, তাহলে এই পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়া আর বাকি তিনটায় ঘটনা সম্পর্কিত অনুমান, কারণ বাকি তিনটাই তো মে প্রিজুম, আর মে প্রিজুম হইলেই সেটা কি ঘটনা সম্পর্কিত অনুমান। বিকাশ বলেন তো, বিকাশ বলেন যে এই চারটার ভিতরে কোনটা ইরিভেটেবল মানে অখণ্ডনযোগ্য? ওই প্রথমটা এই চারটার ভিতরে কোনটা খণ্ডনযোগ্য বিকাশ, মানে অখণ্ডনযোগ্য সেটা বলছি আমি, অখণ্ডনযোগ্য প্রথমটা। সবগুলোই তো খণ্ডন তো। তাহলে কথাই তো জোর নাই, একটাও নাই বলেন যে আমরা তো জানি অখণ্ডনযোগ্য শুধু কোনটা বলেন তো, 41। 41 ধারা কি এখানে আছে? নাই, তাহলে সবগুলোই কি খণ্ডনযোগ্য? ঠিক। মানে একটু ভালো ক্রিটিক্স চাইতেছে না, এটা কালারটা সুন্দর লাগছে কিন্তু এটা আমার কাছে টাইট ছিল। আচ্ছা দেখেন, আচ্ছা যাই হোক, আমি আর এক পেছে পড়ানোর সময় একটা গালিও শুনছি, সে তার পাশে একজনকে বলতিছে যে এই জিনিস দিয়ে এই জিনিস রান্না রান্না করলা কেন। গালি দিছে। হ্যাঁ যাই হোক, শুনেন তো, যাই হোক আপনারা সবাই একটু সাবধান। সেলফ প্র্যাকটিস। 1 নাম্বার দেখেন, সাক্ষ্য আইনে কয় ধরনের অনুমান উল্লেখ আছে? 3 ধরনের। কয় ধরনের? আচ্ছা বেনজি সাহেব বলেন তো, জায়গা 3 ধরনের মানে 2 ধরনের না হয়ে 3 ধরনের হলো কেন? কারণ সাক্ষ্য আইনের 4 ধারায় 3 ধরনের কথাই বলা আছে, সাক্ষ্য আইনের কোনো ধারায় কিন্তু 2 ধরনের কথা বলা হয় নাই। ধন্যবাদ। তো এখানে যে প্রশ্ন টশ্ন আছে এগুলো পারবেন ইনশাল্লাহ। 8 নাম্বার প্রশ্নটা একটু দেখি, যে কষ্ট হয়ে যাচ্ছে না? স্বয়ংক্রিয়কৃত নকলের প্রায় শেষ। দাঁড়ান, স্বয়ংক্রিয়কৃত নকলের বা প্রত্যায়িত নকলের শুদ্ধতার সম্বন্ধে অনুমান কত দাঁড়ায়? সার্টিফাইড কপি। সার্টিফাইড কপি মানে দেশি। দেশি। তাহলে কত? ইংলিশটা দেখেন, প্রিজাম্পশন অ্যাজ টু জেনুইননেস অফ সার্টিফাইড কপিস 79 নাকি? তারপরে নতুন বইয়ের 10 নাম্বার দেখেন, পুরাতন বইতে আছে কিনা আমি ঠিক নিশ্চিত না। কোন ম্যাজিস্ট্রেট বা জজ কর্তৃক কোন আটক ব্যক্তি বা আসামির বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হলে, ওই যে লিপিবদ্ধকৃত সাক্ষ্য, কত দ্বারা? 80 দ্বারাই নাকি? 11 নাম্বার দেখেন, সরকারি কর্তৃত্বাধীন প্রণীত নকশা বা পরিকল্পনা, এটা কত? 83। কি অনুমান করবে? শিয়াল। আর সব বাকি সব কুকুর। দেখেন ছেলে মেয়ে আচ্ছা 12 নাম্বার দেখেন, আদালত বিচারিক সিদ্ধান্ত ও আইনকে সঠিক বলে অনুমান করবে যদি সিদ্ধান্তটি সরকারি তত্ত্বাবধানে সিদ্ধান্তটি প্রকাশিত হলে, কত দাঁড়ায়? 84। তো এগুলা মোটামুটি আমরা যে বিস্তারিত আলোচনা করছি একটু পড়ালেখা করলেই পারবেন। তারপরে 18 নম্বর প্রশ্নটা একটু দেখেন, যে তার বার্তা বা টেলিগ্রাফিক মেসেজ সম্পর্কে আদালত অনুমান করবে কত দাঁড়ায়? কত দাঁড়ায়? তার বার্তা হলো সেকশন 88। সেকশন 88। তারপরে দেখেন 19 নাম্বার প্রশ্নটা, আপনাদের পুরাতন বইতে হয়তো বা একটু আগে হতে পারে, যে যে সকল দলিল সমূহ দাখিল করার জন্য নোটিশ দেওয়া হয়েছে কিন্তু নোটিশ দেওয়ার পরেও আদালতে দাখিল করা হয়নি, সেই সকল দলিল সম্পর্কে আদালত কি অনুমান করবে? দলিলটি সঠিকভাবে সত্যায়িত, স্টাম্পযুক্ত এবং সম্পাদিত। পাশে লেখেন ধারা 89। কত দ্বারা? 89 দ্বারা। চ্যাপ্টারটা ওই যে করতে এই দুইটা চ্যাপ্টারই একটু ঝামেলা হয়। কেন? মুখস্থ অত নয়। হ্যাঁ কত কি কি আছে একটা বছর নাই। আচ্ছা মুখস্থ করবেন বুঝে বুঝে, না বুঝে না। ওর মুখস্থ করলে থাকে না। বুঝছেন? আচ্ছা এখন আমরা আরেকটু শেষ, আর 5 মিনিট পড়লে হয়ে যাবে। দেখেন 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইনে 90 ধারা অনুযায়ী বল দিবেন 30 বছরের একটি দলিল সম্পাদন ও বিষয়কে আদালত সঠিক মনে করবে যদি দলিলটি, আন্ডারলাইন করবেন, 30 বছরের পুরাতন হয় এবং আদালতের দৃষ্টিতে, এটা গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করবেন, সঠিক হেফাজত হতে দলিলটি আদালতে দাখিল করা হলে। কি হেফাজত হতে? সঠিক হেফাজত। সঠিক হেফাজতের সংজ্ঞা আমি দিছিলাম, মানে একটা উদাহরণ শুনেন। ধরেন
আপনি আপনার বাড়িতে 40 বছর ধরে দখলে আছেন, এখন হঠাৎ করে একজন এসে দাবি করতেছে এই বাড়ির মালিক সে, তখন আপনি তো দখলে আছেন, আপনি সত্য ঘোষণার মামলা করছেন আদালতে। সত্য ঘোষণার মামলা করলে দলিল দিক দেখাইতে হয় যে ওনার আমি 40 বছর ধরে এই মালিক, এবং আদালত এই দলিল দেখার সাথে সাথে অনুমান করতে পারে, উনি আর কোনো প্রত্যয়নকারী সাক্ষীরে চাইবে না, বলবে যে ধরে নিতে পারে এটা কি সঠিক অনুমান, কারণ আপনি 40 বছর ধরে জমির দখলে আছেন, মানে এটা যথাযথ হেফাজতে আছে। কিন্তু যে একটা জমির দখল আছে 1 বছর, কিন্তু সে যদি 30 বছরের পুরাতন দলিল দেখায়, তাহলে এটা যথাযথ হেফাজত না, সঠিক হেফাজত না। বুঝতে পারছেন? 90 ধারা প্রযোজ্য হতে হলে দলিলটি সর্বনিম্ন, আন্ডারলাইন করবেন, সর্বনিম্ন 30 বছরের পুরাতন দলিল হতে হবে, এবং দলিলটি সঠিক ব্যক্তির হেফাজত হতে আদালতে দাখিল হতে হবে। জেনে রাখা ভালো। দেখেন এটা একটু গুরুত্বপূর্ণ, যে সাক্ষ্য আইনের 90 ধারা শুধুমাত্র 30 বছরের পুরাতন দলিলের ক্ষেত্রে, এবং গোল দিবেন, এটা গুরুত্বপূর্ণ, মূল দলিলের ক্ষেত্রে প্রযোজ্য। কি দলিল বলেন? ফটোকপির ক্ষেত্রে প্রযোজ্য হবে না, না, কি দলিল হতে হবে? মূল দলিল। তারপরে এখানে আপনাদের আমি লিখে দিয়েছিলাম, নতুন বইতে আছে 90 ক ধারায় 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কিত অনুমান, অলরেডি আলোচনা করছি ও যে ওখানে 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কিত অনুমান। সো পরীক্ষায় এই ধরনের প্রশ্নই আসতে পারে যে কত বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান করবে। 5 বছরের কত ধারায়? 90 ক, 90 ক। আর 90 ধারায় 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। কি অনুমান করবে? যে ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে, জি। দেখেন, আচ্ছা মেয়েই তো, দেখেন, আচ্ছা আচ্ছা 1 নাম্বার দেখেন, 30 বছরের পুরাতন দলিল বিষয়ে অনুমান গ্রহণের বিধান, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কোন ধারায় আছে? কত ধারায়? 90 ধারায়। তারপরে 2 নাম্বার প্রশ্নটা দেখেন, 30 বছরের পুরাতন দলিলের সম্পাদন সঠিক ধরে নেওয়া যেতে পারে যদি উপস্থাপিত হয় কি হেফাজত হতে? উপযুক্ত হেফাজত হতে। ঠিক আছে, এই তো মোটামুটি এগুলা পারবেন। তারপরে যে প্রশ্নটা এখানে 5 নাম্বার প্রশ্নটা একটু দেখি। 5 নাম্বার, যে দীর্ঘদিন ধরে আরিফ একটি ভূ সম্পত্তিতে দখলে আছে, সম্পত্তি সম্পর্কিত দলিল সমূহ যা তার সত্য প্রমাণ করে তা আরিফ তার হেফাজত হতে আদালতে দাখিল করে, এই ক্ষেত্রে দলিলটি সঠিক হেফাজত হতে দাখিল করেছে বলে গণ্য হবে। কেন? কারণ সে দীর্ঘদিন মানে বোঝাচ্ছে কত বছর? 30 বছর। এবং 7 নাম্বার প্রশ্নটা দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কোন ধারায় 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান আলোচনা করা হয়েছে? কত ধারায়? 90 ক না? 90 ক 5 বছর। আপনাদের পুরাতন বইতে যে প্রশ্নটা আছে সেটা একটু দেখেন, সবশেষের প্রশ্নটা, সাক্ষ্য আইনের ড্যাশ ধারায় মৌখিক সম্মতির সাক্ষ্য বর্জনের বিধান রয়েছে, মানে এটা বলছে 92 ধারায়, মানে বলছে যে লিখিত সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, এই বিধানটা আছে 92 ধারায়। দালিলিক না পড়বো, এইটুকু পড়লেই হবে, এই অধ্যায় আমরা পড়বো না, 92 থেকে 99 পর্যন্ত একটা অধ্যায় আছে, কোনোটাই পড়বো না, জাস্ট 92 ধারাটা একটু পড়ি। যে মৌখিক সম্মতির সাক্ষ্য বর্জন, মানে বিষয়টা এরকম যে কখন মৌখিক সাক্ষ্যকে বর্জন করা হয়েছে, কত ধারায়? 92 ধারায়। এক্সক্লুশন মানে হচ্ছে বর্জন অফ এভিডেন্স অফ ওরাল এগ্রিমেন্ট। জাল দলিল কি হয় তাহলে? হ্যাঁ, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন বা মৌখিক সাক্ষ্যের বর্জন, এটা কোথায় আছে? 93 কারণ যেটা এতটুক জানলেই হবে, আর দরকার নাই। তো আজকে আমরা মোটামুটি যা পড়লাম, ধন্যবাদ, অনেকক্ষণ ধরে ক্লাস করলাম আমরা মোটামুটি। আপনাদের কোন যদি মানে কষ্ট করে আসেন, ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। হ্যাঁ, 2-3 দিন এটা কেন দেবেন না? দেখ কত দেখ। তো ঠিক আছে, আমরা সরাসরি পরীক্ষায় চলে আসি।